And thank you very much for this organizer to invite me to talk something in such a very important platform. I will try my level best to give some information that could be helpful for the future development as well as the management. The questions, actually, before going to the question, I would like to say something about this status of the Bangladesh agriculture conditions and today's situation. Before we are going directly questions, the questions number one, uh, can you explain this your questions again, please? স্যার, বাংলাদেশে এগ্রি বিজনেস টার্মটা যেহেতু একাডেমিক এবং ব্যবসায়িক দুইভাবেই হচ্ছে নতুন, Hmm. যদিও 1981 সাল থেকে হচ্ছে প্রাণ এবং আরএফএল গ্রুপ হচ্ছে কাজ করে যাচ্ছে। সো আমি আপনার কাছে এগ্রি বিজনেসের আন্তর্জাতিক পরিসর সম্পর্কে জানতে চাচ্ছি। Okay, fine. Good questions. I think agri business যদি বাংলাদেশে বলা যায় একাডেমিক ওয়ে কিংবা ব্যবসায়িক ভাবে একসঙ্গে হবে এরকমই, যারা আগে হয়তো এটা সেভাবে পরিচিতি লাভ করে নাই কিংবা ছোট আকারে কিংবা খুবই ছোট পরিসরে কিছু কিছু কাজ অলরেডি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। আর যদি আমরা বলি আন্তর্জাতিক পরিসরে তো এটা বহু আগে, অনেক 100 বছর আগে থেকে এটা শুরু হয়ে গেছে। সেটা হলো যে সেটার যে নমুনা স্বরূপ আমরা যদি দেখতে পারি, যারা বাইরে ছিলেন, স্পেশালি যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভিজিট করছেন কিংবা যারা আছেন, তারা হয়তো দেখতেই পারবেন যে ওই দেশগুলাতে যে এগ্রি বিজনেসের যে প্রোডাক্টগুলো, সে প্রোডাক্টগুলো সরাসরি সুপার মার্কেটে বিক্রি হচ্ছে। সে সুপার মার্কেটে যে বিক্রি হচ্ছে প্যাকেজ যত যেগুলা কিংবা টিন যত করা হচ্ছে, সেটা প্রসেস হয়ে আসছে একদম ফার্ম থেকে এগুলা প্রসেস হওয়ার পরে এগুলা সুপার মার্কেটে ঢুকছে এবং সুপার মার্কেটে সবাই এগুলা গ্রহণ করতেছে। দেখা গেল যে জিনিসগুলা ইজিলি আমরা হয়তো আমাদের কাঁচা বাজার থেকে অনেক বছর আগে থেকে কিনে আনতাম, সেগুলো এখন মার্কেটে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক আগে থেকে এটা প্রক্রিয়াজাত হয়ে গেছে। প্রক্রিয়াজাত হওয়ার কারণে যেটা হলো যে সবার কাছে চলে যাচ্ছে খুবই পরিচ্ছন্ন ভাবে। আরেকটা হলো যে এটা মিসইউজ হচ্ছে না, ফার্মাররা যেটা প্রোডাক্ট করতেছে সেটা সঠিকভাবে পুরোটাই সে আমাদের 21st মিসইউজ হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা নেই। এইটা আমরা যদি দেখি, যারা কয়েকটা মার্কেটের নাম যদি আমি বলি এই মুহূর্তে, যে যদি জার্মানির কথা বলি, জার্মানিতে যেটা কয়েকটা মার্কেটে যদি কেউ ঘুরে কিংবা ইউকে তে যদি যায় কিংবা ইউএসএ তে কয়েকটা মার্কেটে সুপার মার্কেটে ঢুকলেই দেখা যাবে যে অনেকগুলা ব্র্যান্ডের কোম্পানি কিংবা মার্কেটে সব ধরনের প্রোডাক্ট ওই জায়গায় পাওয়া যায়। সেটা পাওয়া যায় এই জন্য, যদি আমরা ধরি যে লিডল একটা মার্কেটের নাম, LIDDLE, লিডল খুবই পপুলার ইউরোপে, জার্মানিতে এবং ব্রিটিশ ইংল্যান্ডে, হোল ইউরোপে আছে। আরেকটা বেশি খুবই জনপ্রিয় মার্কেট ALDI কিংবা আরেকটা মার্কেট জার্মানিতে মুইলার, ওয়াহো ইন ব্রুনাই। আমি যদি এখন এই দিকের একটা মার্কেটের কথা বলি, এখন হচ্ছে লিডল কিংবা আলডিতে সবাই যায়। আলডি হলো একটা রিজনেবল প্রাইস শপিং মল, যেখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, সব ধরনের এবং রিজনেবল প্রাইস। সেই জন্য আমরা যখন স্টুডেন্ট ছিলাম ইউরোপে, বেশিরভাগ আমরা যেতাম মুলার আলডি মার্কেট। আলডিতে একটু প্রাইস কম, রিজনেবল প্রাইস, তুলনামূলক অন্য মার্কেটের চেয়ে কম, এবং সেই মার্কেটগুলো আমরা সবাই কিনতো। সেটা কেন কিনে? দুইটা কারণ। একটা হলো যে কম প্রাইস কম, আরেকটা হলো যে কোয়ালিটি এনশিওর করে। আলডিতে যে প্রোডাক্টটাই আসতেছে সেটা হলো সবাই জানে যেটা কোয়ালিটি মোটামুটি বেটার, সেই জন্য সবাই এটা কিনে। কারো কোনো অবিশ্বাস নাই যেটা কিনে আমি ঠকবো। সেটা কম প্রাইস কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করতেছে। সিমিলারলি মোলারের প্রোডাক্ট অনেক ভালো, কিন্তু হয়তো বা একটু বেশি দাম, কিন্তু এটা প্রোডাক্ট এতটা এনশিওর করে যে পিপল ওটা কিনতে চায়। লিটল একই রকমের প্রোডাক্ট, রিজনেবল প্রাইস, কিন্তু প্রোডাক্টটাকে এনশিওর করছে।
এখন এটার পিছনে আরেকটা, এটার সঙ্গে এগ্রি বিজনেসের কি সম্পর্ক? ওটা তো মার্কেট, লাস্ট পর্যায়ে সেল করতেছে। কিন্তু এইটা না, এই মার্কেট গুলা ওদের কৃষি খামারের সঙ্গে, কিংবা যারা ইউরোপে বড় ধরনের, ইউরোপে ছোট ছোট ফার্মার কিন্তু নাই, বড় ধরনের ফার্ম আছে যেগুলো লিজ দেওয়া হচ্ছে গভর্নমেন্ট। তো ওই যে ফার্মার যারা, এই ফার্মারদের সঙ্গে এই কোম্পানিগুলো একটা লিঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কি ধরনের কত প্রোডাক্ট লাগবে, এই এক মাসে কত সেল হয়, যে ধরনের প্রোডাক্ট, এখানে সবজি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট সব বিক্রি হচ্ছে। কত সবজি লাগবে, বানানা দরকার, ফর এক্সাম্পল বানানা লাগবে, বানানা ইউরোপে হয় না খুব একটা, এটা কোথেকে আসবে, হয়তো সাউথ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, এদিক থেকেও যাচ্ছে, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশ থেকে। সেগুলো এনশিওর করে যে আমাদের এই পরিমাণ সাইজ, এই পরিমাণ ওয়েট, এই পরিমাণ ম্যাচুরিটি, এই পরিমাণ কোয়ালিটি এনশিওর করতে হবে। ওই ফার্মার্সরা ওই ধরনের কোয়ালিটি এবং সেটার জন্য কিছু সাপোর্ট এই কোম্পানিগুলো দিয়ে থাকে। এগুলো তো বিশাল কোম্পানি, অনেক মাল্টিপারপাস কোম্পানি, লিডল, আলপি, মুলার, ওয়াহো। তো ওরা ওই ধরনের সাপোর্ট দিতেছে যেন ওই প্রোডাক্ট দুই ধরনের, সবাই বেনিফিট পাইতেছে। একটা হলো কৃষকরা বেনিফিট পাইতেছে, আর একটা হলো যে এই যারা এই কোম্পানিগুলো চালাচ্ছে তাদের তো কাস্টমার আছে, কাস্টমার মার্কেটে ঢুকি, আলডিতে যায় কিংবা লিডল মার্কেটে যায়, কিংবা এখানে ব্রুনাইতে ওয়াহো, চাইনিজ কোম্পানি, এখানে দেখি যে অনেক একই ধরনের প্রোডাক্ট, কম বেশি একটা মেজারমেন্ট একটা ঠিক করে নিছে, কোয়ালিটি এনশিওর করা হচ্ছে। সাধারণ কাস্টমারদের কোনো কেউ যে ঠকবে সেটা নিয়ে কেউ মার্কেটে ঢুকে না, প্রাইস যেটি হোক কিনে না, দুই পক্ষ এটা বেনিফিট পাচ্ছে। আরেকটা হলো যে এইটার জন্য শুধু কৃষকরাই যে কাজ করবে সেটা না, এই বড় ধরনের কোম্পানিগুলা এরা হলো যে এই সেক্টরে কোয়ালিটি এনশিওর করার জন্য অনেক রিসার্চ করতেছে, অনেক কাজ, অনেক স্টুডেন্টরা এটার উপরেই রিসার্চ করে, ব্যাচেলার থিসিস করে, মাস্টার থিসিস করে, এবং পিএইচডি প্রজেক্ট আছে। এবং এই কোম্পানিগুলা এই ধরনের সাপোর্ট দিয়ে থাকে, এবং এই কোম্পানিগুলোর সঙ্গে আবার ইউনিভার্সিটির একটা সম্পর্ক আছে। আমরা যদি দেখি আমাদের হোয়াহো কোম্পানি, এখানে চাইনিজ কোম্পানি, কিন্তু এই জায়গায় হোয়াহোর নিজস্ব এগ্রিকালচার ফার্ম আছে, ওরা নিজেরাই প্রোডাক্ট করতেছে, ওইটা আবার এই হোয়াহো মার্কেটে চলে আসতেছে। ওইদিকে কিছু ফার্মাররা কাজ করতেছে, ফার্মারদের থেকে কালেক্ট করে এটা ওদের মার্কেটে চলে আসতেছে কোয়ালিটি সম্পন্ন হয়ে। এটা হলো একদিকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতেছে, আর প্রোডাক্ট কিভাবে মার্কেটে ঢুকবে সেটাও একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করে মার্কেটে দিচ্ছে। এবং এই বাই দিস টাইমে কিছু রিসার্চ করছে, এবং যারা রিসার্চ করতেছে যে স্টুডেন্টরা, ওরা ফিউচার এক্সপার্ট হয়ে ফিরে আসতেছে, এবং ওরা এই সেক্টর গুলাতে আবার পরবর্তীতে কাজে চলে যাচ্ছে। মানে একটা চেইন কাজ করতেছে এখানে। এখানে তিনটা পক্ষ কিংবা চারটা পক্ষ, যেটা ইউনিভার্সিটির সঙ্গে কাজ করতেছে, আমাদেরও সেই ধরনের ফিল্ড দরকার। আমাদের একটা ন্যাচারাল ল্যাবরেটরি আমরা পেয়ে যাচ্ছি এই সোর্সে। সুতরাং আমরাও ইন্টারেস্টেড যে আমাদের স্টুডেন্ট ওখানে যে কাজ করতেছে আমরা সেটা সুপারভাইজ করতে পারি। সে ধরনের এখানে হলো যে রিসার্চ সেন্টার, এটা হলো যে কোম্পানি প্লাস ফার্মার্স অ্যান্ড ল্যান্ড ওনার, স্টুডেন্ট, নেক্সট জেনারেশনের কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্টরা বেড়ে যাচ্ছে, যারা প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে ফিরে আসতেছে। এটা শুধু এগ্রিকালচার সেক্টরে আমরা বলতেছি যে একটি বিজনেস, এটা হলো ইউরোপ কিংবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই প্রসেসটা ফলো করতেছে অনেক আগে থেকে। সেই ধরনের অন্য দেশেও যদি আমরা দেখি যে ইউএসএ যে ট্রেডার জো কিংবা পাবলিক্স, এলডি অলসো ইউএসএ তে আছে, এইসি হ্যাব, কস্টকো, উইনকো ফুডস, দিস ইজ ফুড রিলেটেড। কিংবা অস্ট্রেলিয়ার কথা যদি আমরা বলি তাহলে হোলওয়ার্ডস, কলোস, এলডি অলসো ওখানেও আছে অস্ট্রেলিয়াতে। জাপানে যদি আমরা দেখি ইয়াকাডো, ইয়ন, টোকিও স্টোর, অল different type of big multi store, এই ধরনের ওদের এগ্রিকালচার ফিল্ড আছে, ওদের সঙ্গে এটা কন্ট্যাক্ট করে ওই প্রোডাক্ট গুলো ওই মার্কেটে চলে যাচ্ছে। বাই দিস টাইমে অন্যরা বেনিফিটে পাচ্ছে এই প্রসেসের মাধ্যমে, টিচাররা, স্টুডেন্টরা, এবং বাই দিস টাইমে একটা বড় ধরনের একাডেমিক রিসার্চ হয়ে যাচ্ছে, যেটা আমাদের দেশে, আমি যদি বলি বাংলাদেশে টোটালি অ্যাবসেন্ট। এ ধরনের আমরা হয়তোবা চিন্তা করা যেতে পারে যে এই ব্যাপারগুলো বাংলাদেশে হইতে পারে। যেটা আমাদের সুইডেনের কথা বলি, আইসিএ সুপার মার্কেট, এদের আছে 400-450 মতো সুপার মার্কেট আছে সুইডেনে, ওরা পুরোটা কন্ট্রোল করতেছে।
এবং এদের ওই লিঙ্ক একই প্রসেসে। এবং আলডিও আছে সুইডেন। আলডি আসলে আমেরিকা, ব্রিটিশ, জার্মান বেশি ডমিনেট করতেছে, বাট কিন্তু আদার ওয়ার্ল্ডও আলডি রয়ে গেছে। এবং অন্য দেশেও যদি আমরা সৌদি আরবের কথা বলি, কে আছে তামিমি সাবওয়ে, এটা 24 আওয়ার্স মার্কেট ওপেন থাকে। ওরাও কিছু চেষ্টা করতেছে এই ধরনের ফার্মার্স এর সঙ্গে একটা লিঙ্ক করে ফার্মার্স প্রোডাক্ট শুড গো টু দি ডাইরেক্টলি টু দি মার্কেট। তো টমি অ্যান্ড জেরি এই মার্কেটও সৌদি আরবে আছে, কিংবা আল রাশিদ মল, ওদেরও কিছু পার্টিকুলার এই ধরনের চিন্তা ভাবনা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ইউরোপ থেকে কিংবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। আপনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা আপনার কাছে আবারও ফিরে আসব। এখন এ পর্যায়ে হচ্ছে আমি আমার পরবর্তী অতিথির কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে। ওকে, থ্যাংক আমি ইউ। আমাদের আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার জনাব ধন্যবাদ। স্যার মেবি স্যার আপনার দুটো ডিভাইস দিয়ে জয়েন করা স্যার, এজন্য ইকো হচ্ছে স্যার। স্যার কাইন্ডলি একটা রাখলে মেবি ভালো হতো স্যার। ধন্যবাদ। রাইট, আচ্ছা, জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সকালবেলা সবসময় ঠিক আছে, কিন্তু সকালবেলা হঠাৎ করে কম্পিউটার কি যেন প্রবলেম দিচ্ছে। থ্যাংক ইউ ফর এভরিবডি। অনেক সময় এই পার হয়ে গেছে, অনেক ধন্যবাদ সবাই জয়েন করছে। আমি সাইদ আলম ভার্জিনিয়া স্টার্লিং থেকে বলছি আর কি। আমি শুরুতেই আমার বন্ধু শাফিনুর, দীর্ঘদিনের ইউনিভার্সিটি ফ্রেন্ড, and he is a very nice speaker. Always I like to join together. Okay. আমি শুরুতেই আমি কৃষি ব্যবসা উন্নয়ন ও সমস্যা নিয়ে কথা বলবো, তারপর কিছু ডাটা দিব, তারপরে আমি মার্কেটিং এন্ড এক্সপোর্ট নিয়ে কথা বলবো। তো বাংলাদেশে টোটাল এখন হলো 16,57,00,000 লোক টোটাল আমাদের জনসংখ্যা। তার ভিতরে গ্রামে বসবাস করে 21.4%, 21.4% শহরে, আর 76.6% হলো গ্রামে বসবাস করে। তা আমাদের গ্রামের প্রায় 76.6% লোক যেহেতু গ্রামে বসবাস করে, সবাই কম বেশি কৃষিতে তারা জড়িত, কৃষি কাজ করে। তো কয়েক বছর যাবত আমরা লক্ষ্য করছি যে আমরা কিন্তু অলরেডি সারপ্লাস, কৃষিতে সারপ্লাস। যদি সরকার এটা যদিও দেরিতে ডিক্লেয়ার করছে, বাট আমরা মূলত আমরা দেখতে পাচ্ছি যে নানান ভাবে এখন কিন্তু কৃষি পণ্য সরকারি ও বেসরকারি উদ্যোগে কিন্তু এক্সপোর্ট করা শুরু হয়েছে। ওর থেকে আর কি বোঝা যাচ্ছে যে উই আর ডুইং ভেরি গুড। তা আমাদের কি করতে হবে, কৃষি ভিত্তিক ব্যবসার ভিতরে যেমন বীজ, সার, প্রত্যক্ষ বিষয় ছাড়াও কৃষি কৃষি পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত, পরিবহন, বিপণন ও বাজার ব্যবস্থার অনেকগুলি শাখা উপশাখা আছে, কিন্তু এগুলার সাথে কোনোটার সাথে কোনোটার নাই, সমন্বয় নাই, কোঅপারেশন নাই। তো এগুলার জন্য কৃষি উন্নয়ন গতিশীল করার জন্য আমাদের অনেক কিছু করতে হবে। সেটা হলো সরকার তো করবেই, সরকার তার টেবিলে বসে যদি ফিগার নেয় যে এই অঞ্চলে কি হবে, আচ্ছা ঠিক আছে 2% বাড়ায় দেন আর 2% কমায় দেন ওই অঞ্চলে, ওইটা করলে হবে না। আমাদের করতে হবে হলো যে ফিল্ডে যে দেখে তারপরে করতে হবে। কৃষক অনেক কষ্ট করে তাদের উৎপাদিত পণ্য উৎপাদন করে, কিন্তু তারা কোনোদিন একটা ভালো দাম পায় না। কেন পায় না? এখানে ফসল কাটার একটা সময় যখন আসে তখন সিজনটাও চেঞ্জ হয়ে যায়, প্রাইসটা ডাউন হয়। সেই জন্য প্রতি বছরই শুনি যে কৃষক এই পণ্য নিয়ে বাজারজাত না করার কারণে সে অনেক দুঃখ প্রকাশ করে রাস্তায় দেখি ফেলাই দেয়, হাইওয়ের সাইডে ফেলাই দেয়। এটা হলো একটা বড় একটা কৃষকের দুঃখ যে আমরা এত কষ্ট করে জিনিসগুলা করি, কিন্তু সেই জিনিসগুলা ঠিক সময় সঠিক বাজারে যায় না। তারপরে বাজার যে যাবে, কোথায় যাবে কৃষক সে জানে না, কারণ সে তো তার ওই সমস্ত জ্ঞান তার অতটা নাই বললেই চলে। যে সে হলো গতানুগতিক ধারায়, আমাদের দেশে কৃষি ব্যবস্থাটা গতানুগতিক ধারায় চলছে। বাবা করছে
তার দাদা করছে, এইভাবে আমরা পরিচালনা করে যাচ্ছি। তা আর কৃষি যে একটা বড় বাধা হলো সরি, কৃষি উৎপাদনের বড় বাধা হলো একটা বিরাট একটা চাঁদাবাজি এখানে আছে, যে পরিবহন ব্যয় অত্যন্ত বেশি, যে যার জন্য একটা কৃষকের পক্ষে সম্ভব না যে 5 টুকরি জিনিস সে তার লোকাল বাজার থেকে আরেক বাজারে নিবে, যে সাপ্লাই চেন যেটা নাই। যেমন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে একটা কপির দাম, একটা ফুলকপির দাম 5 টাকা হলে সেটা ঢাকায় 30 টাকা বিক্রি হয়। কেন 30 টাকা বিক্রি হয় আর কেন কৃষক 5 টাকা পাবে? সে হয়তো এটা 15 টাকা হইলে ঠিক আছে, যে 50% প্রফিট হইলে সেটা ঠিক আছে। এই জন্য অনেক জিনিস কৃষকরা আস্থা হারাই ফেলছে দিন দিন। আমাদের দেশে যে এখন যে 16 কোটি মানুষ 16.57 মানুষ যে আছে, যারা টোটাল পপুলেশন, এই পপুলেশনের ভিতর থেকে মানুষের কিন্তু চাহিদা অনেক, এখন আমরা অনেক রুচিশীল হয়েছি, আমরা নানান ধরনের খাবার আমরা খাচ্ছি। তো সেই সাথে কৃষকেরও কিন্তু চাহিদা বিভিন্ন ধরনের জিনিস উৎপাদনের হয়েছে, এবং এট দ্য সেম টাইম তারা অনেক কোম্পানিগুলো আছে, তারা রপ্তানির জন্য কিন্তু কৃষকদেরকে বলতেছে। যেমন বিভিন্ন কোম্পানি, যেমন বড় বড় চেইন গুলো আছে, প্রাণ আছে, RFL আছে, এই নানান ধরনের কোম্পানিগুলো, আমি অতটা ডিটেল যাব না, এরা কিন্তু সরাসরি আন্তর্জাতিক বাজারে কিন্তু তারা চলে আসছে। যেমন আমেরিকার বাজারগুলোতে ছোট ছোট এই চেইন গুলো আছে, যেগুলা গ্লোবাল মার্কেট বলি আমরা, কোরিয়া, চায়না, এদের ওখানে কিন্তু আমরা আমেরিকান 9.9% দেখি যে ভেরি ফিউ প্রোডাক্ট আছে, তার ভিতরে প্রাণের প্রোডাক্টটা একটু দেখা যায় বেশি, অন্যান্য প্রোডাক্ট আমি খুব একটা পাই না। তাই এই জিনিসগুলোর জন্য কৃষকদেরকে প্যাট্রোনাইজ করতে হবে, কৃষকদেরকে সহযোগিতা করতে হবে। কিভাবে সহযোগিতা করতে হবে? তাদেরকে সহজ শর্তে ঋণ দিতে হবে। এগ্রি বিজনেসের জন্য তহবিলের ব্যবস্থা করা দরকার। এই তহবিল যদি থাকে, এটা সমবায়ের ভিত্তিতে দিতে হবে, একা কৃষককে দিলে হবে না, কারণ কৃষকের পক্ষে সম্ভব না যে কিভাবে রপ্তানি হবে, কিভাবে কি করতে হবে। সেটা একটা ইসের ভিতরে দিতে হবে, একটা কনসোর্টিয়ামের মতো যাইতে হবে, কোঅপারেটিভের ভিতরে গেলে তাকে ট্রেনিং দিতে হবে। তার পণ্য কোন পণ্য যাবে, সব পণ্যই তো যাবে না, সেই জন্য তাকে করতে হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলা যে এগ্রি বিজনেসকে লোন দিবে, সেরকম পদ্ধতি কিন্তু আমাদের চোখে আমরা দেখতে পারি না। যেমন এই একটা বীজ ধরেন, একটা বীজ সংরক্ষণ গুদামের জন্য 5 থেকে 7 কোটি টাকা খরচ হয়। কিছুটা কম সুদে হলেও তাদেরকে ঋণ দেওয়া উচিত। একটা টেক্সটাইল মিল করার জন্য কিন্তু তাকে অনেক টাকা দেওয়া হয়, অনেক ইনসেন্টিভ দেওয়া হয়, লোন মকুব করা হয়, কিন্তু কৃষকের জন্য কিন্তু এটা করা হয় না। তা আমাদের হলো এখন দেখতে হবে কৃষক বাঁচলে আমরা বাঁচবো। এগুলির জন্য এই বিভিন্ন অর্গানাইজেশন, যেমন সোসাইটি গুলা কাউন্সিলিং করতে হবে কৃষকদেরকে আইটি স্মার্টফোনের মাধ্যমে তাদেরকে করতে হবে, অবহিত করতে হবে, যাতে সে তার পণ্যটা কোন বাজারে বিক্রি করলে সে ভালো করতে পারবে। যেমন যদি ধরা যাক টাঙ্গাইলে অনেকগুলি হয়েছে করলা, আমি প্যান্ডামিকের ভিতরে আমি অবাক হয়েছি যে সে এত করলা হয়েছে। এটা প্যান্ডামিক বলে না, সবসময় দেখা যায় যে ন্যায্য মূল্য না পেয়ে সে ফালাই দিতেছে। কিন্তু এই জিনিসটা যদি না হয়ে, যে একটা স্মার্টফোন যদি তাকে দেওয়া যেত, তাকে যদি ট্রেন করা যেত, ইংরেজি শব্দ সবার জানার দরকার নাই, সে বাংলায় বাটন গুলা যদি কনভার্ট করে দেওয়া যেত, তাহলে হয়তো ওইভাবে হইতো। তা আমাদের দেশে যতটুকু আমি বিভিন্ন ইন্টারনেটে ঘেটে দেখলাম যে কৃষি পণ্যের ক্ষেত্রে 10টা অ্যাসোসিয়েশন আছে, তারা বিভিন্নভাবে কাজ করতেছে, তারা 40% কৃষকের সাথে লিঙ্ক আছে। কিন্তু আমাদের দেশে যে পরিমাণ কৃষি পণ্য, সেই তুলনায় এটা কিছুই না। আমাদের দেশের এই যে জ্ঞানটা কিছুই না, কিন্তু তাদেরকে আরো নলেজ দিতে হবে এবং আপডেট দিতে হবে কোথায় কি হচ্ছে সারা বাংলাদেশে, কোন অঞ্চলে। যেমন এখন বলা যেতে পারে যে কয়েকদিন আগে দেখলাম যে কমলা, এত সুন্দর কমলা তৈরি করছে কোন অঞ্চলটায়, সেই অঞ্চলের কমলা এত হয়েছে যে নষ্ট হয়ে যেতেছে, অন্য অঞ্চলে মানুষ কমলা পাচ্ছে না। এই যে একটা লিঙ্কেজ তৈরি করা, যে
সিলেটের কমলা নোয়াখালীতে ডিমান্ড আছে, নোয়াখালীর লোক কিভাবে জানবে, আর সিলেটের লোক কিভাবে জানবে যে ওখানে কমলা দরকার আছে। এই যে একটা কানেক্টিভিটি, এই জিনিস দরকার আছে। তেমনি যদি এক্সপোর্টের কথা যদি আমরা বলি যে আমরা এক্সপোর্ট করব, কিভাবে করব, আগে লোকাল বাজারের কথাটা বলি। এই যে লোকাল পণ্যটা যে বাজারজাত করবে, আমার কাছে খুব দুঃখ লাগে যে বেশিরভাগ পণ্য দেখি যে গার্মেন্টস এর ওয়েস্টের ব্যাগ দিয়ে তারা এই করতেছে, প্যাকিং করতেছে। একটা গার্মেন্টস এর কার্টুন, এই কার্টুন দিয়ে ছেঁড়া নষ্ট, কিন্তু এন্ড অফ দ্য ডে সে ভোক্তারা সেই আসল প্যাকেজিংটা পাচ্ছে না। তারপর পরিবহন করা, কিভাবে পরিবহন করতেছে, সে হলো পাবলিক বাসে চড়ে, সে বাসের উপরে এই পরিবহন গুলা, এই পণ্যগুলা সে উঠে নিয়ে সে বাজারে পৌঁছাতেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে সে কিন্তু ভালো ফ্রেশ জিনিস পাচ্ছে না। হাইজিন ফ্রি হইতে হবে। ওটা যে কৃষকের থেকে ভোক্তা পর্যন্ত এই যে স্টেপগুলা ফলো করতে হবে, যার জন্য হয় না। প্যাকিংটা আরো স্ট্রং করতে হবে, আরো সুন্দর করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা প্যাকিং এ 1 মণ দেওয়া যাবে না। একটা প্যাকিং এর জন্য সেখানে থাকতে হবে স্পেসিফিক 10 পাউন্ড, 5 পাউন্ড বা 15 পাউন্ড, এই ধরনের জিনিস করতে হবে। তা আমাদের দেশে সাধারণত পণ্যগুলা এখন যেই জিনিসগুলি রপ্তানি হচ্ছে, বেশিরভাগ রপ্তানি হচ্ছে হলো যে এশিয়ান কান্ট্রি গুলাতে, সাম ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে, কিন্তু আমেরিকাতে কিছু প্রতিবন্ধকতা আছে। সেটা হলো FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে আছে, রুলস এন্ড রেগুলেশন আছে, ওগুলি ফলো করতে হবে। এটা কৃষকের পক্ষে একা সম্ভব না, এটার জন্য বডি করতে হবে, যেটা আজকে এগ্রি বিজনেস যে গ্রুপ আছে, এরা এটার জন্য তারা নলেজ দিতে হবে, কিভাবে দিতে হবে, একটা গাইডলাইন দিতে হবে যে তুমি এইটা করলে এটা। আমি যদি একটা কাপড় থাকে, তাহলে এই কাপড়টা কিভাবে সেলাই করব, টেলার কাছে যেতে হবে, টেলার এটাকে বলবে, মাপ নিবে, ঠিক ওইভাবে করতে হবে। তাই এই হলো বাজার অবস্থা। তাই আমি এখন একটা জিনিস বলবো যে যেটা আমার চোখে, আমি যেহেতু বিদেশে আছি, আমার চোখে সবসময় পড়ে যে পরিবহন ও বাজারজাতের যে প্রসিডিউরটা, সেটা আমি বলি যে প্যাকিং হাউস তৈরি করতে হবে, যেটা যে পণ্যগুলা গ্রেডিং করবে, বেস্ট কোয়ালিটির একটা হবে, মিডিয়াম কোয়ালিটির একটা হবে, এইভাবে হবে। তারপরে এই জিনিস ওখান থেকে নিব, সাইজ অনুযায়ী সাইজ বাছাইকরণ, তারপরে পণ্য ঠান্ডা করার জন্য কোল্ড স্টোরেজের মতো এরকম ব্যবস্থা থাকতে হবে একটা, যে ওই জমির সাথে না হলেও প্রতিটা এরিয়াতে, একটা সারাউন্ডিং এরিয়াতে একটা ওই ধরনের থাকতে হবে। তারপরে হবে পরিষ্কারকরণ। আমাদের দেশে আমি অনেক জিনিস দেখছি, বাংলাদেশে আম কিনতে চাই, জাম কিনতে চাই, জিনিস কিন্তু পরিষ্কার না। এইটা কিন্তু বিরাট ব্যাপার। একটা কৃষক সে মাঠে এই জিনিসটা ফলাইছে, সে কিভাবে ফলাইছে, তার হাতও পরিষ্কার না, সার পেস্টিসাইড দেওয়া হয়েছে, এটা হয়েছে, এই জিনিসটা করতে হবে। পরিষ্কার দিতে হলে এটাকে সুন্দর করে ধুইতে হবে, অথবা এমন কিছু যে স্প্রে, ওয়াটার স্প্রে দিয়ে ওটা পরিষ্কার করে, ওটা প্যাকিং করে ওটা দিতে হবে, এটা করতে হবে ওইটা। তারপরে এটা যে কি হয়, বেশিরভাগ জিনিস দেখি যে খবরের কাগজ দিয়ে মোড়ায় ওই জিনিসটা দিতেছে, এটার ভিতরে এক ধরনের লেড আছে, এই জিনিসটা পরিহার করতে হবে। আর দেরিতে হলেও আমাদের এটা করতে হবে, যে আস্তে আস্তে হলেও এটা করতে হবে। তারপরে যে আরেকটা জিনিস হলো যে পণ্যের মোড়ক, প্যাকেজিং। আমি কয়েকদিন আগে খুব দুঃখের সাথে কথা বলতে হয়, দেখলাম যে পররাষ্ট্র উপমন্ত্রী সে রাজশাহীর নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্মের জিনিস বিক্রি এক্সপোর্ট করছে ইউরোপের কয়েকটা দেশে, 2টা কি 3টা দেশে। আমি অনেক চেষ্টা করলাম তাদের সাথে যোগাযোগ করার জন্য, বাট আই ক্যান নট। আমি কোনো ইনফরমেশনে পেলাম না। নিউজ মিডিয়া গুলাকে বলবো, তথ্য কেউ যদি আমার এই বাক্য শুনে, আপনারা সবাই পৌঁছে দিবেন এটাকে, তথ্যমন্ত্রীকে বলবেন, শিল্প কৃষি সবাইকে বলবেন যে নিউজটা যেন বস্তুনিষ্ঠ হয় এবং ইনফরমেশন ভিত্তিক যেন হয়। যে কোথায় একটা এই নর্থ বেঙ্গল এগ্রো ফার্ম আম রপ্তানি করছে, কিন্তু আর কোনো নিউজ নাই, কোথায় আম কোথায় যাচ্ছে, কোন এরিয়াতে যাচ্ছে এবং কোন ফার্মে যাচ্ছে,
এখানে www.com দিয়ে বলতে হবে যে এই হলো ঠিকানা, এই টেলিফোন নাম্বার, এই কাস্টমার সার্ভিস, এখান থেকে এক্সপোর্ট হচ্ছে, আর যাচ্ছে কোথায়, সোয়ানসো কোম্পানি, জার্মানি বা ফ্রান্স বা আমেরিকা, অমুক জায়গায়। এই জিনিসটা দিতে হবে। আমাদের দেশে অনেক জিনিস দেখি যে আমি খুব দুঃখ লাগে আমার কাছে যে আমাদের বয়স 50 বছর হয়ে গেছে এখন বাংলাদেশে, কিন্তু এই যে সংবাদপত্র, যে এই যে নিউজ গুলা যে দেওয়া হয়, আমার কাছে এটা খুব খারাপ লাগে। দিস ইজ দ্য শেম ফর আস। কোনো ইনফরমেশন নাই। একটা জিনিস যে ওপেন হলো, আজকে একটা টেক্সটাইল মিল ওপেন হলো, কোথায় হলো এই জিনিসটা, শুধু বলে যে সোয়ানসো টেক্সটাইল মিল ওপেন হলো বগুড়াতে। আরে এইটা যদি ইনফরমেশনটা যদি দিয়ে দেয় একবার যদি ওয়েবে দিয়ে দেয়া গেলে এটা সারা জনম থাকবে, ইজি টু রিচ। এখন দেখা গেল যে জার্মানির এক ভদ্রলোক ওই জিনিসটা সে চাচ্ছে, কিন্তু ওই জিনিসটা তো বাংলাদেশ সরকারকে লিখতে চাইতে মানে কয়েক বছর লেগে যাবে, এটা না। যেমন আরেকটা খুব মানে ভেরি নাইস একটা ইনফরমেশন, সেটা হলো যে মসলিন শাড়ি তৈরি করছে, ভেরি গুড। কোথায় কি, কোন ধরনের তুলা, কোথায়, কোন অঞ্চলে, কে তৈরি করলো, এই ইনফরমেশনটা দিতে হবে তো ওখানে। এখন যদি ওইটা দেখা দেখি যদি আরো 10 জন লোকে যদি আগ্রহ প্রকাশ করে ওই জিনিসটা করে, তাহলে তো এটা তো আরো ভালো হবে। তো এইটা পরিবহনের কথা আবারও আমি বলি যে পরিবহন হতে হবে সুন্দর পরিবহন, কৃষি ভিত্তিক পরিবহন হতে হবে। এটা গরু বাছুর নেওয়ার পরিবহনে যদি আমি শাকসবজি, আমি যে ডাল, মুগ ডাল এগুলো আমি নেই, ওইটা হবে না। এটা হতে হবে মানসম্মত লাইট পরিবহন, যেটা ফুলকপি, বাঁধাকপি এই সব জিনিস ক্যারি করবে, কিন্তু এগেন ওজনটা হইতে হবে কম, লাইট দিতে হবে, যে 5 কেজি, 6 কেজি, 10 কেজি বা 50টা কফি একসঙ্গে। এটা এই জিনিসগুলি আগালেই আমাদের কৃষির উন্নতি হবে, কৃষকের উন্নতি হবে, কৃষকদের দিতে হবে। গেল পরিবহন। আচ্ছা সৈয়দ আলম ভাই, সরি টু ইন্টারাপ্ট, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলো। জি প্রশ্নটা হচ্ছে যে আপনি তো দেশের বাইরে অনেকদিন ধরে আছেন, আপনি কাজ করছেন কৃষি নিয়ে। তো একটা ব্যাপার আমরা দেখি যে আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি তখন আমরা পড়তাম যে বাংলাদেশের প্রায় 80% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। এটা আমরা পড়াশোনা করে এসেছি। কিন্তু আমি বিগত কয়েক বছরের যে ডেটা, সেটা থেকে আমরা দেখতে পাই যে এই যে কৃষির সাথে জড়িত মানুষের সংখ্যা, মানে পার্সেন্টেজ, এটা কিন্তু 40-তে নেমে এসেছে, অর্ধেকে নেমে এসেছে। এটার অনেকগুলো রিজন। কৃষকরা হচ্ছে ন্যায্য মূল্য পায় না, এখানে মধ্যস্বত্বভোগী কৃষি, লুক্রেটিভ জব না। আগে যেটা হয়েছে যে মানে ওই ক্ষেতের ধানের ভাত খেতেই ভালো লাগতো, ওই গোয়াল ভরা গরু, কি বলে, পুকুর ভরা মাছ, এগুলো তো ছিল। এখন তো কৃষির জমিও কমে গেছে। তো অনেকগুলো রিজনে আসলে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যেভাবে আসলে কৃষি, চাষাবাদ হারিয়েছে, মানে অ্যাট্রাকশনের যে, মানে কৃষির সাথে জড়িত হওয়ার যে প্রবণতা, সেটা যেহেতু কমেছে, এইটা ইন ফিউচার আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের থ্রেট? আমরা আস্তে আস্তে এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়ে যেতে পারি কিনা, যদি কৃষকরা আসলে কৃষি থেকে মুখ ফিরিয়ে নেয়? ইন দ্যাট কেস আসলে আমরা আমাদের আসলে করণীয়টা কি, আমরা আসলে কি করতে পারি, কিভাবে কৃষকদেরকে আরো এটাতে জড়িত করতে পারি, বা মোর পিপল এই কাল্টিভেশনে আসুক, এটাকে আমরা কিভাবে করতে পারি, জাস্ট জানার জন্য। ধন্যবাদ আপনাকে লিখন, আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর একটা প্রশ্ন করছেন। এইটার জন্য কি করতে হবে, আপনি যদি ধরে নেন যে আমরা কিন্তু এক সময় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রাইম ছিলাম, এখন কিন্তু আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিলো। কিন্তু কেন বিলো, এটা সবাই জানা আছে। এটার জন্য কি দরকার জানেন? প্রচার দরকার, ইউজ প্রচার, মার্কেটিং, এক্সিবিশন দরকার। কৃষককে উদ্বুদ্ধ করতে হবে। আমি কয়েকদিন আগে বড়লের সাথে আমি কথা বলতেছিলাম গতকালকে, যে এই যে নগর কৃষিয়ায়ন, নগরায়ন যে হয়েছে, আধুনিক নগরায়ন, এটার সাথে কিন্তু আধুনিক নগরায়ন কৃষি কিন্তু একটা হয়েছে। আপনি দেখবেন যে শাইখ সিরাজ যেভাবে কয়েকদিন আগে একটা সারা পৃথিবী জুড়ে একটা সেমিনার করছে অনলাইনে, আপনি অবাক হবেন যে আমেরিকাতে আমার বাড়িতে
আমার ব্যালকনিতে আমি যে কি ধরনের জিনিসই করছি, আমার জীবনে কিন্তু আমি কোনো কিছু জিনিসই করিনি। মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষকে নিয়ে যেতে হবে। এখন আপনার জুমের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে মানুষকে নিয়ে যেতে ফিল্ডে এক্সিবিশন করতে হবে। নগর আমি বরালকে বলতেছিলাম যে এই যে ঢাকা শহরের লোকজন আছে, এই যে বিভিন্ন ছাদগুলাতে জিনিস তৈরি হইতেছে, কেন তৈরি হইতেছে এগুলা? কারণ মানুষের নিরাপদ খাদ্য চায়, মানুষের আস্থা ফিরে আনতে হবে যে এই জিনিস কৃষিতে আমরা ফিরে আসি। নিরাপদ খাদ্যের কথা বলছিলেন, একটা কথা মনে হলো, বাংলাদেশে মনে হয় এমন একটা দেশ যেখানে আসলে সবচাইতে ভেজাল খাদ্যে মানুষ ইচ্ছা করে দেয়, তাই না? তো এইটা তো আসলে দিন দিন বাড়ছে আস্তে আস্তে, কিন্তু নিরাপদ খাদ্য যেরকম আমরা চাই, মানুষের কিন্তু অবিশ্বাস বেড়ে যাচ্ছে যে কোনো আমি সরি ইন্টারাপ্ট করলাম, এই জায়গায় একটা কথা বলি যে যখন প্যান্ডামিক শুরু হয় মার্চের দিকে, কিন্তু আমরা অনলাইন বিজনেসের একটা হিউজ লোকজন যারা নন ট্রেডের লোক, তারা এইসব একটা মাঝখান থেকে একটা ক্রিম খাওয়ার একটা ব্যবস্থা করছে। সেটা কি করে যাচ্ছে? অনলাইন কৃষি ব্যবস্থাকে ধ্বংস করছে। এখন করতে হবে যে এমন জিনিস করতে হবে, এগ্রি বিজনেস সোসাইটিতে আপনারা যারা আছেন তাদেরকে আস্থা ফিরে আনতে হবে, তাদেরকে সুন্দরভাবে মানুষ বোঝাতে হবে। আমি বড়ালকে বলছি যে এই যে সুন্দর একটা জায়গা আছে সংসদ ভবনের সামনে, এখানে যদি 2 ঘন্টা 3 ঘন্টার একটা মডেল মার্কেট তৈরি হয়, আমাদের সারাদিন দরকার নাই, 3 ঘন্টার একটা বাজার হবে। যে জিনিস মানুষকে আস্থা অর্জন করতে হবে যে এখানে আসো, এই ফলগুলি খেয়ে দেখো তোমরা, দরকার হইলে অন্য কোন কোম্পানি যদি সাবসিডি দিয়ে হলেও তাদেরকে দিতে হবে। আমি এখানে একটা উদাহরণ দিই, জাপানে কিন্তু এই ফসল উত্তোলনের একটা হারভেস্টিং একটা বিগ প্রোগ্রাম হয়। এখানে জাপানের রাজ দরবারের লোকজন, যে কিং, যে যারা রাজা প্রধানমন্ত্রী, তাদের ছেলে মেয়েদের বিয়ে হইলে ওই সময় তারা যায় ধান কাটার জন্য। আমাদের দেশে মন্ত্রী মিনিস্টাররা ধান কাটছে কবে? মাত্র গত মার্চ এপ্রিলে। কিন্তু আমি বলি যে আপনারা যারা এইটা এগ্রি বিজনেসের সাথে জড়িত আছে, আপনারা নবান্নর উৎসব করেন, আপনারা মৌসুম ভিত্তিক উৎসব করেন, যে আমের মৌসুমে আমের ওখানেই হবে, আম দিয়ে যাত্রা শুরু হবে, শীতের মৌসুমে হবে, গোলাপের যে তৈরি হচ্ছে, এই যে ফুল, এটা তো একটা কৃষির বিপ্লব। এটা কিন্তু বেশি দিন থাকবে না, এটাকে ধরে রাখতে হবে। আপনার মনে রাখতে হবে, আপনার দাঁত আছে, দাঁত যদি না মাজেন প্রতিদিন, আপনার দাঁত পড়ে যাবে। এটা আপনার চোখ থাকতে আপনার চোখে ডাক্তার দেখাইতে হবে। কাজে এই প্রতিটা জিনিস রিসার্চ আর অ্যানালাইসিস করতে হবে আমাদের। আমরা কিন্তু রিসার্চে খুবই দুর্বল। আমার এই জন্য আমি আমার বন্ধুকে সবসময় আমি একত্রে আমরা কথা বলতে পছন্দ করি, ডক্টর শাফির সাথে আমি সবসময় এগুলি আলাপ করি সবসময়। আপনাদের ওপেন, সব যে সরকার করে দিবে সেটা না, সরকার তো ভুল করবে, আপনাকে কারেকশন করতে হবে, আপনাকে বলতে হবে, আপনাকে ফাইট দিতে হবে এই ইসের সাথে, কেন্দ্রীয় ব্যাংকের সাথে, যে না আপনি টেক্সটাইল মিল করার জন্য এটা দিচ্ছেন, গার্মেন্টস এর জন্য এটা, কৃষিতে কেন দিবেন না? আপনি কেন কৃষককে স্মার্টফোন দিবেন না? কৃষক কি কথা বলতে পারে না? কৃষককে বাংলায় তার কিবোর্ড গুলো বাংলায় করে দিবেন, সে পারবে। আজকে না পারুক কালকে পারবে, কালকে না পারুক 6 মাস পরে পারবে, সে পারবে। সে কি ইউটিউব চালাতে পারে না? সে ফেসবুক চালাতে পারে না? আর আমাদের দেশে আরেকটা সবচেয়ে বড় সমস্যা হলো, আমি বলবো এটা সবার দেখা উচিত। আমি বড়ালকে বলতেছিলাম কালকে, আমি 50টা ইমেল দিচ্ছিলাম 2-1 বছর আগে, 50টা ইমেল থ্রো করলাম বিভিন্ন অর্গানাইজেশন, আমাকে একটি লোকও একটি ইমেলের উত্তর দেয়নি। বড়ই দুঃখের ব্যাপার, একটা কাস্টমার সার্ভিস নাই আমাদের দেশে। যদি প্রত্যেকটা অফিসে, আপনি আমেরিকার বলেন যে আপনাকে একটা এক্সাম্পল দিলাম, আপনি একটা ছোট্ট একটা দোকানে আপনি মেসেজ রাখেন রাতের বেলা, আমাদের রাতে, আমেরিকার রাতে আপনি মেসেজ রাখেন যে আমি সো এন্ড সো, আমি এই জিনিসটা জানতে চাই, প্লিজ ক্যান ইউ কল মি অর ইমেল মি। দে গোনা কল ইউ উইদিন 24 আওয়ার, উইদিন উইকের দে গোনা কল ইউ। বাট এই জিনিস ইমেল করছেন, আপনি ইমেল করার পরে তো ফোন দেন নাই। আমাদের দেশের সিস্টেম হচ্ছে ইমেল করার পরে ফোন দিয়ে বলতে হবে যে আপনাকে একটা ইমেল করা হয়েছে, আপনার একটু সময় হলে আপনি খুলে দেখবেন। এটা হচ্ছে আমাদের কালচার, এইটা পরিহার করতে হবে। এইটা যদি না করে, আমি চ্যালেঞ্জ যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেভাবে মানে বিলুপের দিকে, আপনি ধরে নেন যে বড়ই দুঃখের ব্যাপার যে 25টা পাটকল বন্ধ করে দিল গভর্নমেন্ট, আর এখন বলে পাট আমদানির অনুমতি চায়। এক ধরনের ব্যবসায়ীরা পাট আমদানির অনুমতি, মানে আমদানি রপ্তানিতে তো আছে, আন্ডার দ্য টেবিল আছে, বলতে আমার কোনো নাই, আমার কষ্ট লাগে যে এতগুলা পাট ব্যবসায়ী তারা
গুটায় আসারা চলে গেল, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, চাকরি গেল, অথচ এখন পাট আমদানি চায়। এটা কি হইতে পারে কোনোদিন? গভর্নমেন্টের ওপেন থাকতে হবে। ইউ হ্যাভ টু, ইউর আই ইজ ওপেন, ইকুয়াল শেয়ার। আর আরেকটা জিনিস হলো, আমি বিদেশে থাকি এই জন্য না, বাট আমার কাছে খারাপ লাগে যে অগ্রাধিকার ভিত্তির নাম করে সুষম বন্টন হচ্ছে না। আপনার যেখানে দরকার সেখানে, যেখানে 2 কেজি চাল দরকার সেখানে 2 কেজি দিবেন, সেখানে 10 কেজি দিলে লাভ হবে না। আপনার কৃষককে বাঁচাইতে হবে। কৃষক হলো ব্যাকবোন। কৃষক আমাদের যদি এই প্যান্ডামিকের ভিতরে যদি খাবার সাপ্লাই যদি না করতো, কৃষক সাপ্লাই চেন যেভাবেই হোক, পাবলিক হোক, কমার্শিয়াল হোক, ট্রেনে হোক, মাথায় এই যে খাবারগুলা যে আমাদেরকে ঠিক সময় মতো টেবিলে দিচ্ছে, এন্ড অফ দ্য ডে। জি স্যার, ধন্যবাদ স্যার। ভেরি হ্যাপি। ইউ ওয়েলকাম। জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমি আমাদের পরবর্তী অতিথির কাছে প্রশ্ন রাখবো। বাংলাদেশে এগ্রি বিজনেস ডেভেলপ করতে হলে আমাদের অবশ্যই উদ্যোক্তা তৈরির দিকে জোর দিতে হবে। সো এই পর্যায়ে আমি চলে যাচ্ছি যে আমাদের একজন তরুণ উদ্যোক্তা জনাব মাহমুদুল হাসান লিখন স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, সকলে একজন উদ্যোক্তা হওয়ার মতো চিন্তা শক্তি থাকে না, তাহলে কাদের স্টার্ট আপের মতো চ্যালেঞ্জ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এবং আমাদের একটি কমন যে ধারণা সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নলেজ বা একটি ওয়েবসাইট থাকলেই বর্তমানে উদ্যোক্তা হওয়া যায়। এই ধারণা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? ধন্যবাদ স্যার। ধন্যবাদ ফারিহা। তুমি কোন সেমিস্টারে পড়ো? জি স্যার, তুমি কোন সেমিস্টারে পড়ো? আমি লেভেল 3 সেমিস্টার 1। শেরবাংলাতে তো না? জি। তোর ফিউচার প্ল্যান কি করতে চাও অনার্স শেষে? জি, অনার্স শেষে কি করতে চাও? শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। বলছিলাম যে অনার্স শেষে কি করতে চাও তুমি? স্যার, ব্যবসা করবা? ব্যবসা তো করবো না, বিসিএস দিবা। সো বাংলাদেশে তো সবাই আসলে বিসিএস দিবে, এখানে তো ব্যবসায়, আমরা তো ব্যবসায়ী তৈরি করছি না। আমাদের কিন্তু না আমাদের প্রতিষ্ঠান ব্যবসায়ী তৈরি করে, না আমাদের বাবা মা চায় যে ব্যবসায় মানে পড়াশোনা শিখে তার মেয়ে ব্যবসা করুক। ছেলের কথা বাদ দিলাম। সো একটা মেয়ে ব্যবসা করবে, এটা তো চিন্তা করার বাইরে। তো আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে আসলে এখন যে সিনারিও, আমি নিজে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী বলে আমি চাইবো যে আমার ফেলো ছোট ভাই বোনেরা সবাই দলে দলে ব্যবসায়ী হোক, ব্যাপারটা তা না। আমার কাছে মনে হয় যে the only thing that matters is what makes you happy, যেটা করতে ভালো লাগে। প্রিপারেশন নাও, যদি ব্যবসা করতে ভালো লাগে ব্যবসা করো, দেশের বাইরে যদি যেতে চাও, যদি ভালো লাগে সেটাই করো। আমার কাছে আসলে মনে হয় না যে সবার দলে দলে স্টার্ট আপে আসা উচিত, দলে দলে বিসিএস যাওয়া উচিত, দলে দলে ব্যাংকার হওয়া উচিত। এটা ডিপেন্ড করবে যে আসলে সে কি চায়। একটা জিনিস অপছন্দ, সেটা হচ্ছে যে আমরা কি চাই কেউ জানি না। আমাদের এই বিষয়গুলো জানে হচ্ছে আমার বাবা মা, পাশের বাসার আঙ্কেল আন্টি, আমার রুমমেট, মানে কাউকে না কাউকে দেখে আমরা ওইভাবে যাই আর কি, ওইভাবে চিন্তা করি। তো এই জায়গাগুলো থেকে আসলে মানে বের হতে হবে। আমরা কি চাই সেটা জানা উচিত। একটা সময় গিয়ে সবচেয়ে বড় কথা, ভাইয়ারা আছেন কর্মক্ষেত্রে গেলে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হয় না ভাই, যে মনে হয় লাইফে এই জিনিসটা করলে ভালো হতো, এইখানে বেশি প্রেশার, মানে কেউ লাইফে কর্মক্ষেত্রে হ্যাপি না। যে সরকারি চাকরি করে সে স্যালারি নিয়ে হ্যাপি না, যে বেসরকারি চাকরি করে সে প্রেশার নিয়ে হ্যাপি না, এত বেশি প্রেশার। যে ব্যবসা করে সে রিস্ক নিয়ে হ্যাপি না। সো আসলে কেউ কোথাও হ্যাপি না। কিন্তু যদি আমরা যেটা পছন্দ করি সেটা যদি আমরা করতাম, তাহলে কিন্তু আসলে আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে হ্যাপি থাকতাম, যে না আমি এটা করতে ভালোবাসি। আমি একটা গল্প শুনতাম যে একজনের খুব চকলেট খেতে পছন্দ করতো, খুবই পছন্দ করতো চকলেট। তো সে চকলেট টেস্টার হয়েছে, মানে কোন একটা চকলেট বানায় এরকম একটা কোম্পানি।
তার জবই হচ্ছে বিভিন্ন ধরনের চকলেট বানায়, ওগুলো টেস্ট করে ফিডব্যাক দেয়, এইখানে একটু ভালো হয়েছে, এটা চেঞ্জ করতে হবে। সো ও কিন্তু কোনোদিনও ওর লাইফে ওই জব নিয়ে বিরক্ত হবে না, কারণ ওর চকলেট খেতে ভালো লাগে, ওর এইটাই জব। সো এটা তার মনে হবে না যে আজকে আমি এত চকলেট খেয়ে ফেললাম, আমার লাইফটা শেষ, মা আমাকে কই দিছে, আমার অমুক জায়গায় গেলে ভালো হইতো, তা না। সো আমার কাছে মনে হয় যে এইটা জানা খুবই ইম্পর্টেন্ট যে আমি কি চাই। আমার রুমমেট বিসিএস ক্যাডার, সুতরাং আমারও বিসিএস ক্যাডার হতে হবে, আমাকেও করতে হবে, কিন্তু আমি ডিপ ডাউন আমি জানি যে আমার দ্বারা বিসিএস হবে না। মানুষের অ্যাবিলিটি জানাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সোট অ্যানালাইসিস করি, তোমরা হয়তো ভার্সিটিতে পড়েছো, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। সো আমাদের এই ক্যারিয়ার নিয়েও একটা সোট অ্যানালাইসিস করা উচিত যে আমার স্ট্রেংথটা কোথায়, আমার কোথায় উইকনেস, আমি কোন জায়গায় গেলে আমার অপরচুনিটি কি, আমার মানে কোন কাজে আমি থ্রেট, মানে কারা থ্রেট দিবে, এই অ্যানালাইসিসটা করা খুব ইম্পর্টেন্ট। হুট করে মানে সবাই বিসিএস দিচ্ছে, ওকে, একটা সময় যায় শুধু বিসিএস এ, একটা সময় যায় শুধু ব্যাংকে, একটা সময় মাঝখানে চলে আসে সবাই শুধু আইএলটিএস বা জিআরই দিচ্ছে, সো আমিও দিব। সো এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার। তো এইখানে আমার মনে হয় যে যারা স্টুডেন্ট, তাদের একটু সময় নিয়ে চিন্তা করা উচিত যে লাইফের একটা বড় সময় আমাদের বাবা মা ডিসিশন নিয়েছে, তুমি সায়েন্স দিবা না, আর্টস দিবা না, কমার্স দিবা, সেটা ডিসিশন বাবা মা। তারপরে হচ্ছে মেডিকেলে ভর্তি হবা নাকি ইঞ্জিনিয়ারিং করতে হবা না ইউনিভার্সিটিতে, সেটা ডিসিশন বাবা মা। মানে চাকরির সময় ডিসিশন বাবা মা করে দেয়, বিসিএস নাকি সরকারি নাকি বেসরকারি। ডিসিশন নেয়ারটা খুব ইম্পর্টেন্ট। এই আর কি। সাবি ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনার কথা একটু শুনি। আমরা তো অনেক ধরনের গল্প মানে গল্প করছি, আপনাদের কথা শুনতে ভালো লাগে, মানে উই গেট ইন্সপায়ার্ড। খুব ভালো বলছেন, আপনি ভালো বলছেন। সাফি তো টিচিং লাইনে আছে, প্রতিদিনই লেকচার দেয়, আমরা তো আর প্রতিদিন দেই না। সাফি ইজ এ গ্রেট স্পিকার, কিন্তু অনেক মূল্যবান কথা বলছো, সেগুলোও দরকার। আমার আবার একটা কি, আমরা আবার অনেক কিছু নিয়ে বসলে আমি আবার ধারাবাহিকতাটা আমি মিস করি, সরি টু সে, বাট ধারাবাহিকতাটা মিস করি। বাট আমি চাই যে ইউ গাইজ ওয়ান ইয়ং যারা আছে এগ্রি বিজনেস, আমি অর্পণের সাথে অনেক কথা বলছি যে সবাই যে সাকসেসফুল হবে সেটা না, কিন্তু চেষ্টা করতে হবে। এই জন্য যে লিখন যে কথাটা বলছে, আসলে এই কথাটা কিন্তু খুবই মূল্যবান কথা, যে এই যে সবাই লাইন দিয়ে বিসিএস এর ফর্ম নিতে হবে, করতে হবে, কিন্তু বিসিএস এ তৈরি করতে যে কাগজ কালি যে হইতেছে, ওই ফিল্ডে লোক নাই, যে কাগজের মিল নাই। আমাদের এক সময় দেখা গেল যে নল খাগড়া দিয়ে কাগজ তৈরি হবে, সেই প্রজেক্টে ভেস্তে গেল, হইলো না। তারপর সোনালী ব্যাংক তৈরি করলো, আমাদের সিনিয়র ভাই যে মুবারক হোসেন, সেটা আমাদের জাহাঙ্গীরনগরের সিনিয়র ভাই, কেমিস্ট্রির সিনিয়র, সে কাগজ তৈরি করলো, মাত্র 14 মিলিয়ন ফান্ডিং এর জন্য তার প্রজেক্ট ভেস্তে গেল। এই আর কি। এখন কে বলবে, আমি অনেক এক্সপ্লেইন করলাম। স্যার ধন্যবাদ মাহমুদুল হাসান লিখন স্যারকে তার এত সুন্দর উপস্থাপনার জন্য। আমাদের মধ্যে সম্ভবত প্রাণের ম্যানেজিং ডিরেক্টর স্যার জনাব ইলিয়াস মৃধা স্যার যুক্ত হয়েছেন এই মুহূর্তে। তো স্যারকে আমি আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি স্যার আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। স্যার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। হয়তো কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে। তো এই মুহূর্তে আমি ডক্টর শাফিনুর ইসলাম স্যারের কাছে একটি প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছি। স্যার ইউনিভার্সিটি অফ ব্রুনাই দারুসালাম থেকে আমাদের এখানে যুক্ত হয়েছেন, তার জন্য স্যারকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং শুভকামনা এবং ধন্যবাদ। তো স্যার, আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল স্যার আমরা কিভাবে এগ্রি বিজনেস মনিটরিং তথা প্রোডাক্ট সাপ্লাই, ডিমান্ড এবং মূল্য, এই চারটা বিষয় একটাই আর কি একযোগে মার্কেটিং নিয়ন্ত্রণ করবে। এবং আমাদের কৃষকদের একটি বড় সমস্যা আছে স্যার, সেটা হচ্ছে অর্থায়ন সমস্যা। তাই স্যার আমাদের এই অর্থায়ন সমস্যার সমাধান সহ
স্যার অনেক ধন্যবাদ। স্যার আপনার সময় 5 থেকে 7 মিনিট। ধন্যবাদ স্যার। সে তো মুশকিল, এত অল্প সময়ে এত বিশাল একটা বিষয় ব্যাখ্যা করা কিংবা কিছু প্রপোজ করা। Okay, I will try. It's a very strong questions and the very good questions. তো প্রশ্নের উত্তর দেওয়ার আগে সাইদ আলম টিটু, মাই গুড ফ্রেন্ড অ্যান্ড দি লিখন, এরা দুজনই ভালো বলছেন, অনেকগুলো পয়েন্ট রিমার্কেবল পয়েন্ট যারা উল্লেখ করছেন, সে পয়েন্টগুলো আসতে হবে। আসলে আমাদের যদি এগ্রিকালচার কিংবা এগ্রি বিজনেস করতে চাই, যে উর্বর মাটি, আই থিঙ্ক মৃধা যেটা বললেন এই মুহূর্তে, উর্বর মাটি, হোয়াট ইজ সয়েল, দিস ইজ দ্য কোয়েশ্চেন। আমি যখন পড়াই আমার স্টুডেন্টদের আমি একবার জিজ্ঞেস করছিলাম 2টা প্রশ্ন, এনভায়রনমেন্ট এন্ড জিওগ্রাফি স্টুডেন্টস, হোয়াট ইজ রিভার? স্টুডেন্টরা আমার উত্তর দিল, স্যার রিভার ইজ এ রিভার, রিভার অলওয়েজ ক্যারিং দি ওয়াটার। রিভার মানে রিভার, এটা সবাই বুঝে। যে জিওগ্রাফার, ডিসিপ্লিন এক্সপার্ট, আমরা যদি বলি যে রিভার ইজ এ রিভার, দিস ইজ নট দ্য রাইট কোয়েশ্চেন। উই হ্যাভ টু এক্সপ্লেইন হোয়াট ইজ রিভার। রিভার সর্বশেষ পর্যায়ে আছে, রিভারে আরো কয়েকটা অর্ডার আছে, 4টে অর্ডার কি বলি আমাদের, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার। এর আগে আরো আছে রিল, গালি, চ্যানেল, ক্যানেল, এন্ড দেন স্টার্ট আজ এ রিভার। এই অ্যাজ এ জিওগ্রাফার আমাদের এই পর্যায়গুলো জানতে হবে। কারণ আমরা যদি বলি যে সয়েল, উর্বর সয়েল, হ্যাঁ এটি একটা ভালো প্রশ্ন। উর্বর সয়েল আমরা সবাই জানি, কিন্তু আমরা যদি ডিসিপ্লিন ওয়াইজে বলি যে বাংলাদেশের সয়েল কিন্তু সবকিছু কিন্তু সয়েল না। আমরা উপরে যেটা দেখি এটা কিন্তু সব এলাকায় সয়েল না। যেমন ব্রুনাইতে সয়েল হয়তো বা 1 ফুটও হবে না, আধা ফুট কিংবা কয়েক ইঞ্চি হবে, সেসব জায়গায়। আর নিচে হলো যে মিনারেলস। বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলে যেটা ফ্ল্যাট প্লেন এরিয়া, 6 ফুট পর্যন্ত আমরা সয়েল করতে পারি। হ্যাঁ, যেটা হলো উর্বর বাংলাদেশের, যে জন্য আমি গত একটা প্ল্যাটফর্মে বলতেছিলাম যে আমাদের তো সম্ভাবনার অনেক ক্ষেত্র রয়ে গেছে, যেহেতু আমাদের অনেকগুলো নদী আছে, 59 ইন্টারন্যাশনাল রিভার্স। এই রিভার্স এর মধ্যে যমুনা নদী ক্যারি করতেছে বিশাল লোডস, যেটা পলি। সেই পলি 1.3 বিলিয়ন টন পার ইয়ার, সামটাইমস ইটস মোর বিগার দেন দিস ফিগার। এই পলি যদি আমরা ম্যানেজ করতে পারি, এটি বাংলাদেশের জন্য একটা সৌভাগ্য বহন করতে পারে। কিন্তু সেই পলির ব্যবস্থাপনাই আমাদের নাই, নদী শাসন ব্যবস্থাও আমরা করতে পারি না। কিন্তু সেই পলি যে উর্বর মাটি, আসলে এটা উর্বর মাটি। ফসলে আমাদের নদী ভেঙে যায় চর অঞ্চলে কিংবা নদীর 2 ব্যাংকে যে লোকরা বসবাস করে, যে কৃষক ভাইয়েরা, তারা কিন্তু বন্যার সময় কান্নাকাটি করে, কিন্তু বন্যার পরবর্তী সময়ে যদি একবার ভালো মাটি পড়ে যায়, এক ফসলে তাদের 5 বছরের যে হারিয়ে গেছে সেটা তারা অর্জন করতে পারে। সেই জন্য পলি কিংবা বন্যা আমাদের জন্য শুভ অবস্থা বহন করে আনতে পারে। তো এই যে পলি মাটির আমাদের কৃষি ব্যবস্থার সঙ্গে আমরা কিভাবে মনিটরিং করতে পারি? গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে, সয়েল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ওরা কিভাবে কাজ করতেছে, হয়তো ভালো কাজই করতেছে, কিন্তু সেটা আরো মনিটরিং ভিত্তিক হতে হবে। এটা একদম ফিল্ড লেভেলে যাইতে হবে, এবং সেই যারা কৃষি অফিসার কিংবা যে সয়েল অফিসার, তারা আধুনিকায়ন হইতে হবে, আরো স্কিল সম্পন্ন হইতে হবে। এখন যারা স্টুডেন্ট, আজকে যারা ইউনিভার্সিটিতে পড়তেছে, সারা পৃথিবীতে এডুকেশন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আজকের আমরা যে সময় ব্যাচেলার স্টুডেন্ট ছিলাম আর আজকের ব্যাচেলার স্টুডেন্ট ফার ডিফারেন্ট। আজকের ব্যাচেলার স্টুডেন্টরা অনেক মেধা সম্পন্ন, অনেক আধুনিকায়ন, তথ্য তাদেরকে যে রাখতে হয়, স্যাটেলাইট, রিমোট সেন্সিং এন্ড জিআইএস এর ভিত্তিক অ্যাপ্লিকেশন, এটা নেসেসারি বাংলাদেশের জন্য এগ্রিকালচার ক্ষেত্রে যদি আমরা ডেভেলপমেন্ট করতে চাই। সেটা কেন করতে চাই? যে কেন আমরা স্যাটেলাইট ইমেজ ইউজ করবো, অ্যানালাইজ করবো, জিআইএস কেন অ্যাপ্লাই করবো? তাহলে জিআইএস এন্ড স্যাটেলাইট ইমেজ ইন্ডিকেট করতে পারে যে কোন এলাকার মাটিটা কোন ধরনের ফসলের জন্য প্রযোজ্য। আমাদের কোস্টাল এলাকাটা বিশাল অংশ, 37% ল্যান্ড অলরেডি এফেক্টেড বাই স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই, মনে হয় যেটা একটা বড় ধরনের একটা বিপদ আনতে পারে। আগামী 10 বছরের মধ্যে যদি আমরা ওই ধরনের কোনো ব্যবস্থা না নিতে পারি, তাহলে দেখা যাচ্ছে অনেক ফসল আর হচ্ছে না, প্রোডাকশন রেট অনেক কমে যাবে। ধান হবে না অনেক ক্ষেত্রে, কিংবা সবজি হবে না, মাছ অনেক ক্ষেত্রে মরে যাবে, কিংবা ইলিশ মাছের যেটা আমরা গর্ব করি, সেই ইলিশ মাছের কিন্তু একটা বড় ধরনের পতন ঘটে যেতে পারে। কিন্তু সেই ধরনের আমাদের রিসার্চ, যেটা রিসার্চ হলো যে আগে একটা বড় ধরনের ব্যাপার হলো যে রিসার্চ করা, আমাদের কন্টিনিউয়াস রিসার্চ হওয়া উচিত। রিসার্চের ফাইন্ডিং নিয়ে আমাদের প্ল্যান করতে হবে। আমাদের প্ল্যানটা কিভাবে হবে? প্ল্যান হতে হবে
আমাদের রিসার্চের ফাইন্ডিংস এর উপর। আমাদের ডেল্টা প্রজেক্ট 100 বছরের ডেল্টা প্রজেক্ট চলতেছে, 80টা প্রজেক্ট নাকি আগামী 30 সালের মধ্যে কমপ্লিট হবে। জানি না তারা কিভাবে কাজ করতেছেন, হয়তোবা অনেক মেধা সম্পন্ন লোকরা এই প্রজেক্ট পরিচালনা করতেছে। কিন্তু এখানে বড় আগে দরকার হলো যে রিসার্চ করা দরকার। শুধু ডেল্টা বাংলাদেশের অংশ না, ডেল্টা যদি আমরা রিসার্চ করি, 100 বছরের প্ল্যান করি, আমাদের পুরো ক্যাচমেন্ট এরিয়া, গ্যাঞ্জিস ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা যে ক্যাচমেন্ট এরিয়া, যে তিনটা রিভারে, সেখানে চায়না, ইন্ডিয়া, নেপাল, ভুটানকে ইনক্লুড করা উচিত। ওই অঞ্চলে কি হচ্ছে, আমাদের এই বেসিন গুলা কতটা পানি বহন করবে, আমরা এদিকে প্ল্যান করতেছি, ওইদিকে পানি নেই। ক্লাইমেট চেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে দাঁড়িয়ে গেছে। আমাদের স্যালিনিটি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের এগ্রিকালচারের ক্ষেত্রে। আমাদের সি লেভেল, যেটা ওই ধরনের রিসার্চ আমাদের হচ্ছে। আমাদের ওশেনোগ্রাফি ডিপার্টমেন্ট আছে কিনা বা ইউনিভার্সিটি গুলাতে, তারা কি কাজ করতেছে। কোস্টাল রিসার্চ কিংবা ডেল্টা রিসার্চ ইনস্টিটিউট হওয়া দরকার বাংলাদেশে। এই যে 100 বছরের প্ল্যান করতেছে, আমার মনে হয় যে এটা একটা বড় ল্যাকেজ। এখানে আগে প্রথম করার দরকার ছিল যে ডেল্টা রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ডেল্টা রিসার্চ ইনস্টিটিউট, কিংবা ডেল্টা নিয়ে একটা ইউনিভার্সিটি হইতে পারে। এক তো 200, 100, 150 ইউনিভার্সিটি বাংলাদেশে, ডেল্টা নিয়ে একটা, এটি তো একটা বড় ধরনের রিসার্চ ইনস্টিটিউট হতে পারে। যেটা আমরা যদি সাস্টেনেবিলিটি চিন্তা করি, কোনটার উপরে ভিত্তি করে সাস্টেনেবিলিটি চিন্তা করতে পারি। আমাদের ফসল, আমাদের ডেল্টার মাটি নিয়ে তো আগে চিন্তা করতে হবে, ডেল্টার স্টেবিলিটি নিয়ে আগে চিন্তা করতে হবে। ডেল্টা তো স্ট্যাটিক না, দিস ইজ ভেরি মাচ ডাইনামিক। আমরা জানি না ডেল্টার আয়তন কত, কারণ ডেল্টার আয়তন প্রতিদিনই চেঞ্জ হচ্ছে, একদিন বাড়ছে কমছে, কারণ এটা পলির সঙ্গে, নদীর প্রবাহের সঙ্গে নির্ভর করতেছে, কিংবা সি লেভেলের সঙ্গে নির্ভর করতেছে। সুতরাং এই ধরনের একটা বড় রিসার্চ হওয়া দরকার। তো ট্যালেন্ট ছেলে মেয়েরা এখানে কাজ করা উচিত। শুধু আমরা বলতেছিলাম ইয়াং জেনারেশন যারা আসতেছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা বিশেষ স্কলারশিপ দেওয়া দরকার, যারা এটি নিয়ে কন্টিনিউ রিসার্চ করতে পারে। ওদের ফাইন্ডিং নিয়ে আমরা পরবর্তী প্ল্যান করতে পারি। যারা পলিসি মেকার, চেয়ারে বসে পলিসি দিলে হবে না, আমাদের পলিসি দিতে হবে বেসড অন দি রিয়ালিটি, হোয়াট ইজ রিয়ালিটি হ্যাপেনিং, দ্যাটস কুড বি ইনভেস্টিগেটেড বাই দি স্টুডেন্ট, রিসার্চ স্টুডেন্ট। এটা একটা দিক। আরেকটা হলো যে আমরা যেটা কৃষক, যেটা লিখন এবং সাইদ আলম খুব ক্লিয়ারলি বলছেন অনেকগুলা কথা, যে আমাদের আরেকটা আমি বলতে চাই যে সবচেয়ে বড় তিনটা থিংস। একটা হচ্ছে গুড গভর্নেন্স। আমাদের যে গভর্নমেন্টে আসুক, তারা কৃষকদের নিয়ে কিন্তু সবাই রাজনীতি করে, তো ক্ষমতায় থাকে। কৃষকদের কি করতে হবে, চাউলের দাম কম রাখতে হবে। অন্য কিছুর দাম বাড়লে কোনো অসুবিধা নেই, চাউল কমাতে। কেন চাউলের দাম কম থাকবে, কৃষক বাঁচবে কিভাবে? কৃষককে তো আগে বাঁচাইতে হবে। সব চাউলের দাম কম থাকলে সবাই খুশি, কারণ তাহলে আর কোনো প্রেশার আসবে না কারোর প্রতি। কিন্তু কৃষকটা বাঁচে কিভাবে? কৃষকটা, আমি দেশে ছিলাম গত ডিসেম্বর, অনেক গ্রামের দিকে গেছিলাম, অনেকে কান্নাকাটি শুরু করছে যে আমার তো শেষ, আমি আর কিছু করতে পারতেছি না। কারণ যারা এখন কৃষির সঙ্গে জড়িত, যেটা টিটুও বলছেন, সাইদ আলম, যে ওরা কিন্তু ওই কৃষি লেবারের খুব ক্রাইসিস এখন গ্রাম অঞ্চলে, ওরা ওটা কভার করতে পারছে না। এক মন ধানের দাম, আমি বললাম কত, ধানের দাম গভর্নমেন্টে বলে কত 1000-1200, কিন্তু বললো যে আমাদের খরচই পরে 1500-1600 টাকা। তো ওই কৃষক কিভাবে কন্টিনিউ করবে ফসল ফলাইতে, সেটার কোনো ব্যবস্থা নাই। এটা হলো যে গভর্নমেন্টের দেখা দরকার, পাশাপাশি যেটা বেসরকারি উদ্যোগ কিংবা বেসরকারি ভাবে আগে আসা উচিত, কৃষককে কিভাবে বাঁচানো করবে। বাংলাদেশের মেরুদণ্ড, আজকে আমরা যত কথাই বলি, কৃষি কিন্তু আমাদের বেস, এটাকে হারায় অন্য কিছু চিন্তা করেন না। চিন্তা আগে সাজায় নেন, তারপরে কৃষি থেকে সরে যান। কৃষি থেকে সরে গেলে একটা বিপদ কিন্তু রয়ে গেছে। চাউল আপনারা চান 10 টাকা কেজি, চাউলের দাম যদি 100 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু খবর আছে সবাই। কিন্তু সেটা হলো যে তাহলে কৃষকদের আগে বাঁচাইতে হবে। কৃষক সেটা কম্পেনসেশন দিয়ে যেভাবেই হোক, যদি আমরা কমাইতে রাখতে চান চাউলের দাম, বাজারের দাম কম, সেটা অসুবিধা নেই, কিন্তু কৃষক যেন তার সঠিক মূল্যটা পায়, সেটা হলো সকলের আশা। রিসার্চ করে আমরা সেই জিনিসই পাই যে কৃষককে আগে বাঁচাতে হবে। আরেকটা হলো যে কৃষি ক্ষেত্রে যেটা গভর্নমেন্ট যেটা সাপোর্ট করতে পারে, সার, বীজ কিংবা ফার্টিলাইজার যেটা সাপোর্ট করা, সেটা দরকার। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো কৃষির জন্য তাদের সম্মানজনক একটা অবস্থা, যারা কৃষক তাদেরকে সম্মান করে। কারণ কৃষক সম্মান করে এই জন্য যে তারাই তো আমাদের খাদ্য সাপ্লাই দিতেছে। এই যে COVID-19 তারা যদি বন্ধ করতো, সারা ওয়ার্ল্ডই বন্ধ হয়ে যেত, সেরকম একটা পর্যায়ে।
আরেকটা ব্যাপার হলো যে আমি এক জাপানিজ আমার এক ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছিলাম এক মেয়ে, যে কৃষক ধান ওরা এটা দেখা যায় কিনা, এটা আমি একটু পাঠ করলে দেখা যায় একটা কাগজ, এটা ধানের বীজ, দুইটা ধান, জি স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার। এই যে দেখা যাচ্ছে। ধানটা মাঝখান দিয়ে একটা দাগ, এই দাগ দুটি আমরা এটাকে একটু শেপ করি, উপরে 88 এর মতো দেখা যায়, 88। এটা মানে কি, ধান কতদিনে ফলে কেউ জানেন? কতদিন? এগ্রিকালচার স্টুডেন্ট এখন, হ্যাঁ? ধান আর নিশ্চয়ই 88 দিনে, হ্যাঁ নিশ্চয়ই 88 দিনে ধানটাই হয়। হ্যাঁ, এটাই হলো যে জাপানি কনসেপ্ট হলো যে এক মেয়ে আমাকে বলতেছিল, যেটা হলো 88 থেকে 90 দিনে ধান হারভেস্টিং এ চলে যায়। এটাই হলো যে রেঞ্জ আমাদের দেশে হয়তো এটাই। যেটা বললো যে এই শেপটা আরো কিছু ব্যাখ্যা দিল, অতটা বলার সময় নাই। এখন একটা ধান ফলাইতে কৃষকের হার্ড পরিশ্রম করতে হয় 3 মাস, 90 ডেজ কিংবা 88 ডেজ। আফটার দ্যাট যখন আমরা খাইতে যাই, তখন যদি ওই ভাত একটা ফেলে দেই, তার মানে আমি রিগ্রেট করলাম কৃষকের ওই হার্ড পরিশ্রমকে। একটা ভাতও ফেলে দেওয়া উচিত না, সেভাবে আমাকে বোঝাইতেছিল। এখন কৃষক জাপানে অনেক রেসপেক্টেবল পারসন, জার্মানিতে অনেক রেসপেক্টেবল পারসন, এবং কৃষকের একটা বড় ধরনের ইন্স্যুরেন্স থাকা দরকার, ফাইন্যান্স করা দরকার কৃষককে, যদি কোনো ধরনের বিপদ ঘটে যায়, আর ন্যাচারাল হ্যাজার্স যদি এফেক্ট করে, ফ্লাড কিংবা ইরোশন কিংবা খরা, তাদের জন্য ওদের বিশাল ধরনের কম্পেনসেশন দেয় গভর্নমেন্ট। ওদের ইন্স্যুরেন্স নিয়ে বসে আছে আরেকটা, কৃষককে আগে বাঁচাইতে হবে। কিন্তু কৃষক আমি দেখছি জার্মানিতে, জার্মান এক্সপেরিয়েন্স, পুরো ফসল মরে গেছে, লাস্ট মুহূর্তেও সে নিবে না। এই যে একটা জিনিস, এটাই আমি বলতে চাচ্ছি, আমাদের আগে দরকার হচ্ছে অনেস্টি। এটা যদি আমাদের দেশে করা যাইতো, দেখা গেলো যে ধানই ফলায় নাই কিন্তু ইন্স্যুরেন্সের জন্য দাঁড়ায় গেছে। তা আমাদের এটা সব ক্ষেত্রে, দুই লেভেলে, গভর্নমেন্ট লেভেল কিংবা কৃষক লেভেল কিংবা কাস্টমার লেভেল, আমাদের অনেস্টির একটা বড় দরকার। যে অনেস্টি, ধন্যবাদ স্যার। আমি আরেকটা পয়েন্ট বলতেছি, আরেকটা হলো যে কৃষকের পণ্য বাজারজাত তখনই হবে যে বাজার পর্যন্ত যাইতে কোয়ালিটি, যদি কোয়ালিটি থাকে তাহলে দেখা যায় কৃষক কৃষি পণ্য সবাই বেশি দামেও কিনবে, তাহলে কৃষক আর ঠকবে না। এটা অনেস্টি, প্রোডাকশন এন্ড কোয়ালিটি প্রোডাকশন। তাহলে দেখা গেল যে, এবং কৃষককে রেসপেক্ট করা, কৃষককে অ্যাওয়ার্ড দেওয়া, যে ভালো ফসল উৎপাদন করছে তাকে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাহলে তার প্রতি রেসপেক্টটা বাড়বে। এবং আজকের যে কৃষক লিখন যেটা বললো যে কে কি করবে আমরা জানি না, সবাই হলো যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইতে চায়, কৃষক কে হইতে চায় না। এবং এগ্রিকালচার গ্রাজুয়েট হয়ে কেউ কৃষিকাজে নামবে, যেটাও কেউ চায় না। যে কৃষিকাজে নামবে তাকে রেসপেক্ট করা উচিত, খাবার উৎপাদন করতেছে। এইখানে দেখেন, কৃষক করতেছে কোনো ভেজালবিহীন প্রোডাক্টই করতেছে, যে ফসলটা সে ফলাচ্ছে সেটা তো জেনুইন প্রোডাক্টই, কিন্তু পরে যত ধরনের অ্যাডাল্টারেশন, যত ধরনের ভেজাল ওইখানে, মানে কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু কৃষক করতেছে না। এটা কৃষক বলছি না, লিঙ্ক কৃষক থেকে মার্কেট পর্যন্ত যে যে কয়েকটা লেভেল, সব লেভেলেরই অনেস্টি বজায় রাখা। কৃষক করতেছে ঠিকই, কৃষক এবং কৃষক যারা সাপ্লাই দিতেছে সার, সে সারের মধ্যে ঝামেলা আছে, সে সার আলাদা ওদের একটা অনেস্টি বজায় রাখে, কোয়ালিটি মেনটেন করা, অনেস্টি প্লাস কোয়ালিটি। কোয়ালিটি হলে জিনিসের মূল্য পাওয়া যাবে এবং একটা বিশ্বস্ত, একটা কনফিডেন্স চলে আসবে যে কৃষকের ওই এলাকার প্রোডাক্ট ভালো। রংপুরের লিচু কিংবা রাজশাহী রাম, সেটা রাজশাহী যারা ফলাইতেছে ওরা ভালোই ফলাইতেছে, ঢাকা পর্যন্ত আস্তে আস্তে ওইটা হলো পয়জন হয়ে যাবে। সেই জায়গায় আমাদের একটা কাস্টমার এবং এন্টারপ্রেনিয়ার্স যারা হচ্ছে, ওদের একটা অনেস্টি বজায় রাখা হচ্ছে, তাহলে কোয়ালিটিও বজায় থাকবে। অনেস্টি থাকলে কোয়ালিটি আসবে। এখন হলো যে জাপানিজ কার আমরা কেনা করি, টয়োটা জাপানিজ প্রোডাক্ট কিংবা জার্মান প্রোডাক্ট শুনলেই কিনে দেবো, কেন অ্যাকচুয়ালি আমাদের আর কিছু টেস্ট করার দরকার নেই, এটা কোয়ালিটি মেনটেন হচ্ছে। তা আমাদের ফসলের কোয়ালিটি তো সেই রকমই হওয়া উচিত, বাজার পর্যন্ত যাওয়ার পরে যেন ওই কোয়ালিটিটা সবাই ট্রাস্ট করেই কিনতে পারে, যে এটা ভালো প্রোডাক্ট, এটা গ্রাম থেকে আসছে, এটা একদম ফ্রেশ প্রোডাক্ট। কিন্তু এখন সবাই প্রোডাক্ট কিনতেই তো ভয় পায়, যেটার ভিতর কি আছে জানি না। মাছ কিনতে ভয় পায়, মাংস কিনতে ভয় পায়, তো গরুর মাংসের মধ্যে কি আছে কে জানে, কারণ অনেকে মাংস খেতে ভুলে গেছে, চাচ্ছে না। তো সেটা তিনটা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ। আর একটা শেষ এটা হলো যে
কৃষককে রেসপেক্ট করতে হবে, তাদেরকে অ্যাওয়ার্ড দিতে হবে। যারা ভালো ভালো প্রোডাক্ট করতেছে কিংবা কৃষির সঙ্গে জড়িত আছে তাদেরকে বেছে বেছে বের করে মনিটরিং সিস্টেম ডেভেলপ করে তাদেরকে অ্যাওয়ার্ড দিতে হবে, তাহলে এইদিকে আগ্রহ বাড়বে। কারণ সব কাজই তো ভালো কাজ, কোনো কাজ কি ভালো না। শুধু ইঞ্জিনিয়ার হলে ভালো হবে কিংবা ডাক্তার দেখা গেছে রুগীই পায়। যদি ভালো ডাক্তার না হইতে পারে কিন্তু ভালো ডাক্তারি করে কি করবে? একজন কৃষক যদি সে ভালো করতে পারে তাহলে যথেষ্ট স্কোপ আছে, তার যথেষ্ট সম্মান আছে, সারা ওয়ার্ল্ডে তাকেই চিনবে। কিন্তু ভালো যদি না করতে, ভালো করলে সব সেক্টরে সব ডিসিপ্লিনে এই ধরনের সুযোগ আছে, সেই সুযোগগুলোরও। জি স্যার, স্যার ধন্যবাদ স্যার। স্যার আপনার এত সুন্দর উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ স্যার। আমরা আপনার কথাগুলো মান্য করে চলবো যে স্যার কোয়ালিটি প্রোডাক্ট, অনেস্টি আর হলো স্যার রেসপেক্ট, এটা আমরা ডেভেলপ করার চেষ্টা করব স্যার বাংলাদেশ এগ্রি বিজনেস সোসাইটির পক্ষ থেকে। স্যার স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। স্যার আমরা এই প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এ পর্যায়ে স্যার আমরা জনাব মাহমুদুল হাসান লিখন স্যারের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছিলাম। স্যার এই উদ্যোক্তা তৈরি আসলে একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এই এগ্রি বিজনেস ডেভেলপ হোক বা যে কোনো দেশের উন্নয়নের জন্য স্যার। তাহলে স্যার আমরা উদ্যোক্তা তৈরির জন্য স্যার আইডিয়া জেনারেটটা কিভাবে শিখতে পারি স্যার, এবং একজন উদ্যোক্তা হওয়ার জন্য আপনার কি কি পরামর্শ থাকবে স্যার আমাদের জন্য? স্যার স্যার কাইন্ডলি স্যার সময় 5 মিনিটে শেষ করলে ভালো হবে স্যার। ধন্যবাদ স্যার। 2 মিনিটে শেষ করে দিচ্ছি। বেসিক্যালি উদ্যোক্তা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, অনেকে আমাদের সাথে মানে কন্ট্যাক্ট করে, বলে যে ভাই আমি উদ্যোক্তা হতে চাই, কি করা যায়। এখানে উদ্যোক্তা কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে স্টার্টআপ ফাউন্ডার বা স্টার্টআপ উদ্যোক্তা, আর একটা হচ্ছে বাকি সব উদ্যোক্তা। মানে সকল স্টার্টআপ ফাউন্ডারই উদ্যোক্তা, কিন্তু সকল উদ্যোক্তা স্টার্টআপ ফাউন্ডার না। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি আজকে গ্রামে গিয়ে মানে কাল্টিভেশন শুরু করো, ইউ উইল বি অ্যান এন্টারপ্রেনার। তুমি যদি একটা রেস্টুরেন্ট দাও, তুমি সেটাও একটা উদ্যোক্তা। মানে যে কোনো ব্যবসায় হচ্ছে একটা উদ্যোগ, হ্যাঁ। কিন্তু স্টার্টআপ আবার সেটা না। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে স্টার্টআপ ফাউন্ডার কিভাবে হতে হয়, আমি বলবো যে স্টার্টআপ হচ্ছে প্রবলেম সলভিং। দ্যাট নোবডি ইজ ডুইং, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। আর অনেকেই করছে, অনেকে প্রফিট মেক করছে, ওইটা দেখা দেখি তুমিও শুরু করলা, তুমিও প্রফিট মেক করলা। যেটা প্রুভেন সামওয়ান ইজ ডুইং অলরেডি, ওইটার মানে রেজাল্ট বলো, ওইটার হচ্ছে এক্সিস্টেন্স বলো, ওইটার সুযোগ সুবিধা আমরা কেউ না কেউ ভোগ করছি। এইটা নিয়ে যদি, এই উদ্যোগ নিয়ে যদি তুমি শুরু করো, তুমিও উদ্যোক্তা, বাট দ্যাট ইজ নট স্টার্টআপ। যদি স্টার্টআপ হতে হয় তোমাকে অবশ্যই একটা প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, যে প্রবলেমটা একটা বড় রকমের পপুলেশনের, ধরো সেটা শুধুমাত্র ঢাকার মানুষের প্রবলেম না, সেটা শুধুমাত্র বাংলাদেশের মানুষের প্রবলেম না, কোন একটা রিজনের প্রবলেম, কোন সাউথ ইস্ট এশিয়ার বা সাউথ এশিয়ার প্রবলেম, অথবা গ্লোবাল একটা প্রবলেম। সো এই যে ক্লাইমেট চেঞ্জ, এগ্রিকালচার, ফুড সিকিউরিটি, এগুলো কিন্তু একটা বড় প্রবলেম। সো এইটার মানে ভুক্তভোগী অনেক স্টেক হোল্ডার অনেক বড়। সো একটা বড় প্রবলেম যদি তুমি ফাইন্ড আউট করতে পারো এবং সেটা যদি তুমি সলভ করতে পারো কোনো একটা বিজনেস মডেল দ্বারা, এবং ইউ হ্যাভ টু মেক মানি আউট অফ ইট, তাহলে এটা হচ্ছে একটা স্টার্টআপ হতে পারে। বাট তুমি যদি একটা ছোট্ট একটা কিছু করো যেটা মানে সামওয়ান ইজ ডুইং, অথবা সেটার অনেক কম, শুধুমাত্র একটা খুবই ছোট একটা জিওগ্রাফিক বা একটা ডেমোগ্রাফিকের লোকজন এটা প্রবলেমটা ফেস করছে, তাহলে এটা স্টার্টআপ। সো যদি কেউ বিজনেস করতে চাও, কেউ যদি করতে চায়, আমি বলবো যে find a problem first that has at least 1 million কাস্টমার বা 1 মিলিয়ন ভিকটিম যারা এই প্রবলেমটা ফেস করছে। সো 1 মিলিয়ন মানুষের যদি তুমি একটা প্রবলেম সলভ করতে পারো, দ্যাট উইল বি a $1 billion স্টার্টআপ। সো এটা আমরা মোটামুটি ধরে নিই। সো এটা ইম্পর্টেন্ট যে তুমি আসলে কাদেরকে মানে প্রবলেম সলভ করছো কিনা, এক্সিস্টিং কোনো প্রবলেম কিনা। সো এতটুকু। থ্যাংক ইউ শামীম ভাই, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ জনাব মাহমুদুল হাসান লিখন স্যার। স্যার আসলে আমাদেরকে সমস্যা নির্ধারণের মাধ্যমে এগোনো উচিত, এবং স্যারই একজন আইকন যে ঢাকা শহরে গৃহকর্মী সমস্যা সম্পূর্ণ নিরসন করে দিয়েছেন। আমরা এখন চাইলে 2 ঘন্টা 1 ঘন্টার জন্য গৃহকর্মী
আমাদের বাসায় পেতে পারি? ধন্যবাদ জনাব মাহমুদুল হাসান লিখন স্যার। আসলে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু গেস্টদের কাছে আমি আরো 5 মিনিট সময় চেয়ে নিব যে আমার একটা পার্সোনাল কোশ্চেন আছে সৈয়দ আলম স্যারের কাছে। স্যার আমি কি করতে পারি স্যার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি স্যার। স্যার আপনি আসলে আমাদেরকে বলেছেন যে কৃষকদের কিভাবে উজ্জীবিত করতে হবে এবং কিভাবে তাদেরকে আমরা মোটামুটি উৎপাদনে আকর্ষিত করতে পারি এবং তারা যাতে তাদের সেক্টর থেকে না সরে যায়। তো স্যার আমার একটা প্রশ্ন স্যার, আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এবং বাংলাদেশ এগ্রি বিজনেস ডেভেলপ নিয়ে কাজ করি স্যার। তো এগ্রি বিজনেস সোসাইটির জন্য স্যার আপনার কি পরামর্শ থাকবে যাতে করে স্যার আমরা বাংলাদেশের সকল কৃষককে আরো বেশি লাইমলাইটে আনতে পারি এবং তাদের যে দাবি দাওয়াগুলো সরকারের পক্ষ থেকে কিংবা প্রাইভেট সেক্টর থেকে ফান্ডরেজ করে তাদেরকে প্রোডাকশনে রাখতে পারি 100% স্যার। ধন্যবাদ স্যার। স্যার 5 মিনিটে বললে খুশি হব স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ বড়াল তোমার এই সুন্দর কোশ্চেনের জন্য। যেটা প্রথম তোমার করতে হবে, তোমার এটা নেটওয়ার্কিং গড়ে তুলতে হবে যে কারা এই সাথে জড়িত, এগ্রি বিজনেসের সাথে জড়িত কারা, ব্যাংক, স্টুডেন্ট, ছাত্র, শিক্ষক, কর্মচারী, লোকাল স্থানীয় পরিষদ, সবাইকে একটা প্ল্যাটফর্মে আনতে হবে যে তুমি একটা বেল দিলে যেন সবাই শুনতে পারে যে কোথায় কি হচ্ছে। এটা হলো আগে করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হবে যে তুমি শুধু ঢাকা কেন্দ্রিক করলে হবে না, তোমার ফিল্ডে নামতে হবে, তোমার ফিল্ডে যেয়ে দেখতে হবে। আমি একটা জিনিস এখানে উল্লেখ করি যে খুব কয়েকদিন আগে খুব অবাক হলাম যে বাংলাদেশে কোন একটা অঞ্চলে, আমি ভুলে গেছি কোন একটা অঞ্চলে কালো ধান হচ্ছে, নোয়াখালী বা কুমিল্লা হবে। আরেকটা জায়গাতে দেখলাম, দিনাজপুরে দেখলাম বেগুনি ধান হচ্ছে। এই যে কালো ধান আর বেগুনি ধান এই যে তৈরি করতেছে, এটা আমার কাছে মনে হলো যে আনবিলিভেবল একটা আমি কোনোদিন দেখি নাই, বাট এটা যখন ছবিটা দেখলাম বাংলাদেশে হচ্ছে, তাও একটা আরেকটা উদাহরণ হলো, সবসময় দেখছি যে আমরা বই পুস্তকে পড়ছি যে নীল গাই, কিছুদিন আগে কিন্তু একটা নীল গাই কোথায় যেন ধরা পড়ছে, বাংলাদেশে বা ইন্ডিয়াতে কোথায় যেন নীল গাই। এই যে এই জিনিসগুলাকে ধরে রাখতে হবে। এই যে মধু আহরণ করে, মধু যদি এই মাছি যদি উৎপন্ন না হয় তো মধু পাওয়া যাবে না। এটাকে ধরে রাখতে হবে, এটাকে আস্তে আস্তে আগাইতে হবে। এই যে কৃষকের সাথে কথা বলতে হবে, কৃষক কি বলতেছে, একইবারে একই জিনিস তৈরি করতেছে, যোগ বাবা যেটা তৈরি করছে সেও সেটা তৈরি করতেছে, সেটা না। তাকে বলতে হবে হ্যাঁ তুমি যাতে এটা না করে এটা করো। এই যে সোসাইটি, কারণ তোমরা হলো নলেজেবল পার্সন, তোমরা কারেন্ট। আমরা ইউনিভার্সিটিতে বের হয়েছি কিন্তু 90-এর দশকে, 80-র শেষের দিকে আমরা বের হয়ে গেছি। তোমরা হলো কারেন্ট স্টুডেন্ট, তোমাদের বলতে হবে, পলিসিগুলি তোমাদের তৈরি করতে হবে যে কি প্রবলেম গুলি সলভ করতে হবে, যে এরা কি সমস্যার মধ্যে ভুগতেছে। কৃষকের হাড়িতে ভাত নেই, সে যে কাজে যাবে রুগ্ন। তুমি যদি দেখো যে আমাদের স্বাস্থ্য ভালো, আমি বিদেশে আছি ডিফারেন্ট, বাট বাংলাদেশের অধিকাংশ কৃষকের দেখবা ভেরি রুগ্ন, তারা ঠিক মতো খাইতে পারে না। আমাদের এখানে আমেরিকাতে 15% ফুড ওয়েস্ট হয়, তৈরি হয় বাসায়, খাওয়ার লোক নেই, এন্ড অফ দ্য ডে আমরা ট্রাশ করি, আমাদের রাখার এই নাই, এই সিস্টেম নাই। এটা এইরকম। কৃষককে আগে বাঁচাইতে হবে, কৃষকের চিকিৎসা দিতে হবে, কৃষককে ওই যে সাপি বলছে, কৃষককে ইনসেন্টিভ দিতে হবে, কৃষককে একটা ছোট্ট একটা কিছু হলেও দিতে হবে। তুমি একটা গেঞ্জি উপহার দাও, যে তাকে বলো যে তুমি তাকে উৎসাহ দাও যে তুমি এটা, কৃষকের থেকে তুমি নলেজ নাও, ও কি তৈরি করছে, কিভাবে পোকামাছি দূর করছে, ইজি, যে জৈব সার ইউজ করছে, এটা করছে ওইটা করছে। কিন্তু সবসময় ওই সার বেশি দিলে যে ভালোই হবে ওইটা না। তারপরে আরেকটা জিনিস কি করতে হবে, কৃষকদের জন্য মেলা তৈরি করতে হবে অঞ্চল ভিত্তিতে। আমি এর আগে ওইটাই করছি। আমি কিন্তু এটা, এই যে সাফি বললো যে জাপানের এটা দেখাইলো, জাপানে কিন্তু এই যে হারভেস্টিং ফেয়ার, এই যে নবান্ন উৎসব, তোমরা আঞ্চলিক ভিত্তি, ঋতু ভিত্তিতে এই নবান্ন উৎসব করতে পারো। যদি ওইটা করো না, এটা দেখবে মানুষে, দেখে আগ্রহ হবে। এই যে কমলা হয়েছে, বেগুনি ধানের কথা বললাম, কালো ধানের কথা বললাম, তোমরা জানো না আমেরিকাতে অনেক রেস্টুরেন্ট আছে, আমরা যখন খাবারের সময় আমাদের দেখি যে রাইসটা এই মিক্সড ব্রাউন, ব্ল্যাক, হোয়াইট, এই ধরনের মিক্সড রাইস দেয় খাবার টেবিলে। আমরা যদি যাই বলি যে
এই একটা ফুড অর্ডার করলে ওটার ভিতরে মিক্স দেয়। কিন্তু আমাদের দেশে এই জিনিস, এটা কিন্তু খুব প্রফিটেবল বিজনেস একটা। তো এইভাবে আগাইতে হবে, কৃষকদেরকে ইনসেন্টিভ দিতে হবে। গার্মেন্টস এ মিলিয়নস অফ ডলার গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে, তাদেরকে প্রণোদনা দিচ্ছে, যে দিছে যে নতুন নতুন যে মানুষ আসবে এই ফিল্ডে। এই যে লিখন বলল যে 40% লোক নেমে আসছে, কেন? মানুষ এখন বাড়ি তৈরি করতেছে। একটা বাড়ি বিক্রি করলে সে যেভাবে প্রফিট পেতেছে, ও ধান মিনা কি করবে? আরেকটা জিনিস হলো যে অপরিকল্পিত বাদ। আমার বাড়ি হলো বিক্রমপুরে, সেই যে বিক্রমপুর পদ্মা নদীর থেকে যে পলিটা আসবে, সাপি বলতেছিল পলির কথা, এই পলিটা যে আসবে সবগুলি প্রায় 7টা খাল সব সিল হয়ে গেছে, পলি পরে বন্ধ হয়ে গেছে, মাটিতে এত বালি পরে। এগুলি যদি খনন না করে, এই ড্রেনেজ সিস্টেম যদি তৈরি না করে, এটা তো হয়। আমি কিছুদিন আগে শুনতেছিলাম মালয়েশিয়া নাকি মালদ্বীপ নাকি আমাদের দেশে পলিগুলি নিয়ে যাবে। আমি দুঃখ করি যে আরে আমার নিজের মাথায় আমি কুড়ালে আমি দিতেছি। আমাদের পলি কেন তারা নিবে? আমাদের পলিতে আমরাই ইউজ করতে পারতেছি না। এই খালগুলাকে করতে হবে। আর আরেকটা জিনিস যে আমাদের অল্টারনেটিভ সোর্স গুলা আমাদের দেখতে হবে, যে কোন জিনিসটা, এই যে গার্মেন্টস খুব রাইজিং এখন, কিন্তু গার্মেন্টস ডাউনের দিকে, যেমন স্টক মার্কেটের মধ্যে উপরে উঠে নামে। আমাদের সাবস্টিটিউট জিনিস করতে হবে। এগ্রি বিজনেস সোসাইটি, আমি তোমাদেরকে বলবো তোমরা এটা আগাও, ফান্ড তৈরি করো, ছোট হলেও তৈরি করো। তোমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরাম গুলিতে, ফোরাম অর্গানাইজেশন আছে, সাউথ এশিয়া প্যাসিফিক ফার্মার্স সোসাইটি আছে, ওদেরকে লেখো। ওরা অনেক মানে অ্যাক্টিভ, যেটা ফিলিপাইনে অফিস, আমি এ ব্যাপারে হেল্প করবো যতটুকু হেল্প করে, সাফিও তোমাদেরকে হেল্প করবে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইয়ং ফার্মার সোসাইটি দরকার, ভেরি স্ট্রং জাতীয় পর্যায়ে। ইয়ংরা যদি না আগায় তাহলে হবে না। ওই যে রাজনৈতিক মাঠে যে একদিন যে ফসল কাটতে তাদেরকে এই গলায় হাত দিয়ে ছবি তুলবে, সেটা হবে না। ওখানে লেগে থাকতে হবে। যেহেতু তোমরা এগ্রিকালচারে পড়াশোনা করতেছো, সেজন্য আমার কিন্তু এই এগ্রিকালচার ছিল, একটা মাইনর এগ্রিকালচার আমার ছিল ম্যাট্রিকের সময়। আমি এটা খুব ফিল করি। আমি আরেকটা জিনিস শেয়ার করি, আমি ব্যক্তিগত জিনিস অন্যভাবে নিও না। এই যে আমার বাসায় যে ব্যালকনিতে যে গাছ টাছ গুলো আছে না, রাতের বেলা আমি গাছের সাথে কথা বলি, বাতি জ্বালে। আমার বাড়ি বিক্রমপুর, জগদীশ হলো প্রাণ গাছের যে প্রাণ আছে। আমার 1 মেয়ে 2 ছেলে, ওরা মাঝে মাঝে বলে যে বাবা তুমি কি পাগল হয়ে গেলা? আমি কই না, আমি আসলে পাগল হয়েছি। আমার এত সুন্দর প্রডিউস হয়েছে, এত সুন্দর মরিচ তৈরি হয়েছে, এত সুন্দর ধনিয়া পাতা, কাঁচামরিচ প্যান্ডামিকে। আমি মানে আল্লাহর কাছে অশেষ রহমত যে আল্লাহ আমাকে এই বুদ্ধিটা দিছে। আমি যে এই সময়টা, যে এই যে মার্চের থেকে যে এত সুন্দরভাবে এই জিনিসটা ফিল করছি, আই ক্যান নট বিলিভ দ্যাট। এই যে বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে। এই যে বপন নামে একটা ভদ্রলোক, যে মাহবুব সুমন, সে বন কাগজের উদ্যোক্তা, বন কাগজ তৈরি করতেছে। ইটস ভেরি নাইস। তোমাদের নিয়ে যেতে হবে বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদেরকে বলতে হবে যে এই যে ছোট ছোট বীজ দিতে হবে, তাদেরকে স্যাম্পল দিতে হবে। দিলে এগুলা ওরা বনবে এবং ওরা খুশি হবে। ছোট ছোট প্লাস্টিকের টব। আর একটা জিনিস ভুলে গেছি, আমি মেনশন করি, এই যে কন্টেনার আছে, এই প্লাস্টিকের কি পলি পেপার মিক্সড, মানে প্লাস্টিকের কোটিং এবং কার্ডবোর্ডের কার্টুন তৈরি হয় আমেরিকাতে। এই জিনিসটা যদি বাংলাদেশ তৈরি হতো, তাহলে এই যে ট্রান্সপোর্টিং এ ইজি হতো, যে কন্টেনার প্যাকেটের মতো, ওইরকম যে ফাইল ক্যাবিনেটের মতো, ভেরি নাইস। এটা পানিতেও কোনো নষ্ট হয় না। তো এই ধরনের জিনিসগুলি তৈরি করে কৃষককে দেখাইতে হবে এবং কৃষককে বুঝাইতে হবে। লার্নিং সেন্টার, কল সেন্টার, এটার জন্য গভর্নমেন্টে কিন্তু সব আছে, কিন্তু কাউকে পাওয়া যায় না। কিন্তু মাঠে কিন্তু কেউ নাই, সবাই কিন্তু চেয়ার টেবিলে বসে আছে, কম্পিউটার নিয়ে এটা নিয়ে। কিন্তু মাঠে নামতে হবে। তোমরা যদি ওই ধরনের যদি করতে পারো, বিভিন্ন অর্গানাইজেশনে লেখালেখি করো, তাদের কাছে হেল্প চাও, সারা বিশ্বের লোক হেল্প করবে। কেউ নলেজ দিবে, কেউ ফান্ডিং দিবে, কেউ টেকনোলজি দিবে। এভাবে আগাতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, যদি কৃষককে যদি স্মার্টফোন দিয়ে যদি তাকে যদি ট্রেন করা যায় যে এইভাবে এটা করো, ওই বাজারে এই জিনিস আছে, এবং তোমরা দরকার হলে ছোট ছোট পরিবহন ব্যবস্থা করে দিতে পারো। স্থানীয় সরকার গুলাকে সাথে আলাপ করে স্টেডিয়ামের পাশে ছোট বাজার তৈরি করে দিতে পারো তাদের জন্য, যে 3 ঘন্টার বাজার,
তারা আসবে, বলে দেবে নামমাত্র মূল্যে। তাকে আমি বলি না যে ফ্রি টোলে করো, 1 টাকা বা 5 টাকা নিয়ে তাদেরকে ছোট ছোট হাট তৈরি করে দিবে। একটা মডেল করো তোমরা তোমাদের ক্যাম্পাসের আশেপাশে ছোট্ট একটা জিনিস। আমার এই কথাটা শোনো, আমার বাসার আশেপাশে দেখি যে স্যাটারডে সানডে কি সুন্দর বাজার বসে। আমি এবার শো করবো যে তোমাদেরকে ভিডিও দেখাবো এক সময়, যে এত সুন্দর বাজার হয়, বয়স্ক বয়স্ক লোক নিয়ে আসে যারা 80 বছর বয়স, বলো যে আমার ফার্মের জিনিস আনছে, এই টমেটো আনলো, কেউ আনলো 2 টুকরি টমেটো, আমি কিনা খুব পছন্দ করি। আমি বলি যে আমি বাংলাদেশ থেকে আসছি, তোমাদের এটা আমার কাছে ভালো লাগছে। তো এইভাবে আগাইতে হবে। কৃষক তো এখন ঘুমন্ত, তারা ওই যে ঘুমের থেকে ওইটা চক্ষু টলতে টলতে যায়, বাপে যেটা করছে দাদা থেকে করছে ওইভাবে যে সে কাজ করতেছে। তাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে, তাদেরকে ইনসেনটিভ দিতে হবে, ছোট হলেও 5 টাকার একটা গিফট দাও প্লিজ। জি স্যার, স্যার অনেক ধন্যবাদ স্যার। আমরা আসলে স্যার, জি স্যার, সব প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। স্যার আপনার এই উপস্থাপনার জন্য, আমাদের এই পরামর্শের জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ স্যার। স্যার প্রোগ্রামের এই পর্যায়ে আমি সবাইকে আন্তরিকভাবে আমার ধন্যবাদ জানাতে চাই। আমাদের সাথে সুদূর ভার্জিনিয়া থেকে যুক্ত হয়েছেন সৈয়দ আলম স্যার, এবং ইউনিভার্সিটি অফ ব্রুনাই দারুসালাম থেকে যুক্ত হয়েছেন ডক্টর শাফিনুর ইসলাম স্যার, এবং ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের মাহমুদুল হাসান লিখন স্যার। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সৈয়দ আলম স্যার সহ সকলের জন্য আমার শুভকামনা, এবং আপনারা সবাই দোয়া রাখবেন যাতে বাংলাদেশে এগ্রি বিজনেস, কৃষক সবাই এগিয়ে যায়, এবং আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে শুভরাত্রি, এবং সৈয়দ আলম স্যারকে শুভ সকাল। তো এই মুহূর্তে আমরা বিদায় নিতে চাচ্ছি আপনাদের অনুমতি নিয়ে। থ্যাংক ইউ অল। আর আমি খুব ভালো লাগলো যে আমি অল্পতে শুনলাম যে কি ভবিষ্যতে আরো কথা হবে। কিপ গোয়িং। Thank you Thank you very much, everybody. thank you thanks for having me here. ফাহমিদা তোমাকে অনেক ধন্যবাদ, বড়ালকে ধন্যবাদ। বড়াল ধন্যবাদ স্যার আপনাদের এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। অবশ্যই এনি টাইম। আর তোমাদেরকে সবাইকে বলি যে এই এগ্রি বিজনেস যত কিছু হেল্প লাগে, নলেজ লাগে, আমি শাফির অনুমতি ছাড়াই বললাম যে আমরা হেল্প করবো। কিপ গোয়িং প্লিজ, কিপ গোয়িং। অনেক ধন্যবাদ স্যার। এখন বাংলাদেশে আসলে দেখা হবে, কথা হবে আগামী বছর। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। Thank you. সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।